জি ম্যাম, শুরু করে দেন ম্যাম, অনেক মানুষ চলে আসছে। আচ্ছা, ঠিক আছে। ওকে। এখন গতদিন পড়াইছিলাম হচ্ছে স্যাটেলাইট অ্যাপ্লিকেশনের প্রস এন্ড স্যাটেলাইট কমিউনিকেশনের প্রস এন্ড কনস পর্যন্ত, ঠিক আছে? যে এখানে এই পর্যন্ত, যার মধ্যে অ্যাডভান্টেজ ছিল, ডিসঅ্যাডভান্টেজ ছিল, দুটো পড়ানো হয়েছে। আজকে অ্যাপ্লিকেশনটা একটু পড়ায় তারপরে আমরা অরবিটে চলে যাব, ঠিক আছে? অরবিটটা একটা ভাস্ট অংশ জুড়ে থাকবে আমাদের। তো এখন আগে শুরু করি অ্যাপ্লিকেশনটা। তো স্যাটেলাইটের অনেক রকমের অ্যাপ্লিকেশন আছে, আপনারা সেটা গতদিনই বলছেন আর কি। তাও জাস্ট একটু বলে দিচ্ছি আর কি, একটু মানে ইলাবোরেটলি, যে স্যাটেলাইট কমিউনিকেশন প্লেজ আ ভাইটাল রোল ইন আওয়ার ডেইলি লাইফ। ফলোইং আর দ্য অ্যাপ্লিকেশনস অফ স্যাটেলাইট কমিউনিকেশন। স্যাটেলাইটটা অবশ্যই রেডিও ব্রডকাস্টিং এ ব্যবহৃত হয়, কারণ হচ্ছে বিভিন্ন ইনফরমেশন আমরা যখন হচ্ছে স্যাটেলাইট থেকে পাই, মানে স্যাটেলাইট থেকে রেডিওর মাধ্যমে আমরা পাই, ঠিক আছে? তো এটা ব্রডকাস্ট হয়, নট মাল্টিকাস্ট। তারপর বলছে ভয়েস কমিউনিকেশনেও ইউজ হয়, অবশ্যই হয়। তারপর টিভিতে ইউজ হয়, 2 নম্বর যেটা বলছে। এটা ডিটিএইচ বলছে, ডিরেক্ট টু হোম, মানে টিভি ব্রডকাস্টিং বলতে যেগুলো টিভি আমরা দেখি আর কি লিভিং রুমে বসে, সেটা হচ্ছে ডিরেক্ট টু হোম, মানে বাসাতে ডিরেক্টলি আমরা স্যাটেলাইট থেকে ওই টিভিতে দেখি আর কি, ঠিক আছে? তারপরে হচ্ছে আর কি কি পাই, বিভিন্ন ইন্টারনেট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা পাই, ঠিক আছে? যেমন হচ্ছে ইন্টারনেট, 1 মিনিট, ইন্টারনেট কানেকশন ফর ডাটা ট্রান্সফারের জন্য, জিপিএস অ্যাপ্লিকেশনের জন্য, ইন্টারনেট সার্ফিং এর জন্য, অনেক ধরনের ইন্টারনেটের সার্ভিসের জন্য আমরা এই স্যাটেলাইটের উপর নির্ভর করি, ঠিক আছে? তারপরে মিলিটারি অ্যাপ্লিকেশন ইউজ হয়, তারপরে হচ্ছে রিমোট সেন্সিং অ্যাপ্লিকেশন ইউজ হয়, মানে আমরা রিমোট মানে দূরবর্তী কোনো জায়গার কোনো কিছু মানে সেন্স করতে বা সেটার জায়গায় কোনো কিছু অ্যাপ্লাই করার জন্য স্যাটেলাইট ইউজ হয়, ঠিক আছে? তারপরে ওয়েদার কন্ডিশন মনিটরিং এবং ফোরকাস্টিং, মানে ওয়েদারটা কেমন হতে পারে এবং মানে পূর্বাভাস যেটা বলে আর কি, মানে আবহাওয়া কেমন হতে পারে, এটা ফোরকাস্টিং, ঠিক আছে? তো এটা আগে থেকে আমরা বলতে পারি স্যাটেলাইটের বিভিন্ন ছবি দেখে বা ইনফরমেশন পাই। তো এখন রাডার, রাডারে তো ইউজ হয়। কোথায়? রাডার, আর্মিদের রাডার। যে রাডার। হ্যাঁ, রাডার, ওটাই তো হচ্ছে রিমোট সেন্সিং অ্যাপ্লিকেশনের মধ্যেই তো রাডার পড়ে, ঠিক আছে? এই, আচ্ছা, মানে আরো অনেক কিছুতে ইউজ হয়, এমন না যে শুধু এইটুকুই অ্যাপ্লিকেশন, আরো অনেক অ্যাপ্লিকেশন আছে এটার। জাস্ট এটুকু বলা হয়েছে এই। এখন আমরা মেন অংশে চলে যাচ্ছি, সেটা হচ্ছে আর্থ অরবিট স্যাটেলাইটস, ঠিক আছে? এই আর্থ অরবিট স্যাটেলাইটের কিছু অংশ আমরা পড়বো, তারপরে আমরা অন্য একটা পিডিএফ এ চলে যাব যেটার নাম হচ্ছে অরবিট, ঠিক আছে? ওখানে অরবিট সংক্রান্ত অনেক কিছু আছে, কারণ আমাদের আজকের যে মূল টপিক সেটা হচ্ছে স্যাটেলাইটের অরবিট। ওকে। আচ্ছা, এখন আগে এটুকু অংশ আমি পড়ে নিই। আর্থ অরবিট স্যাটেলাইটস একটু পড়ে নিয়ে আমরা অরবিটের বেসিক্সে চলে যাব, ঠিক আছে? এখন বলছে যে স্যাটেলাইট শুড বি প্রপারলি প্লেসড ইন দ্য কারেসপন্ডিং অরবিট আফটার লিভিং ইট ইন দ্য স্পেস। আচ্ছা, আমরা তো আমরা স্যাটেলাইটকে আর্থ স্টেশন থেকে লঞ্চ করে পাঠাই হচ্ছে স্পেসে, ঠিক আছে? তো স্পেসে শুধু গেলেই হবে? ওকে তো একটা নির্দিষ্ট অরবিটে, ঠিক আছে, নির্দিষ্ট পজিশনে থাকতে হবে। এটাকে যদি প্রপারলি প্লেস করা না যায় তাহলে কিন্তু কোনো লাভ হয় না আমাদের, ঠিক আছে? তো তারপরে বলছে দেখেন যে ইট রিভলভস ইন আ পার্টিকুলার ওয়ে। রিভলভস মানে ঘোরাফেরা করে একটা পার্টিকুলার ওয়েতে। মানে আমরা জানি যে স্যাটেলাইটটা কি করে, একটা ছোট জিনিস যেটা তার চাইতে বড় একটা জিনিসের চারপাশে ঘোরে, ঠিক আছে? তারপরে কি বলছে, বলছে যে ইট সার্ভস ইটস পারপাস ফর সায়েন্টিফিক, মিলিটারি এন্ড অর কমার্শিয়াল, মানে অনেক ধরনের কাজে এটা ইউজ হয়। এখন আসছে মেন অংশে, দ্য অরবিটস which are assigned to satellites with respect to earth are called as earth orbits। আচ্ছা, যে অরবিট গুলো স্যাটেলাইট কে অ্যাসাইন করা হচ্ছে আর্থে মানে কি বলে রেসপেক্টে, আমাদের অরবিট থাকে অনেক রকমের, ঠিক আছে? মানে আমাদের স্যাটেলাইট কে আমরা লঞ্চ করবো হচ্ছে স্পেসে, তারপর নির্দিষ্ট কিছু অরবিটে রাখতে পারবো। কিন্তু সেই অরবিটটা যদি আর্থের সাপেক্ষে হয়, ঠিক আছে, একটা স্যাটেলাইট কে যে অরবিটে রাখছে সেটা হচ্ছে আর্থের সাপেক্ষে বলা হয়, সেটাকে আর্থ অরবিটস, ঠিক আছে? তো বলছে দ্য স্যাটেলাইটস প্রেজেন্ট ইন দোজ অরবিটস আর কল্ড অ্যাজ আর্থ অরবিট স্যাটেলাইটস, মানে আর্থ অরবিটে যে স্যাটেলাইট গুলো আছে সেগুলোকে বলা হয় আর্থ অরবিট স্যাটেলাইটস। এগুলো আবার ভ্যারি করে অনেক ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তো এখান থেকে আমাদের দুটো ডেফিনেশন, সেটা হচ্ছে একটা আর্থ অরবিট, ঠিক আছে, আর একটা হচ্ছে আর্থ অরবিট স্যাটেলাইটস, এই দুটো মনে রাখতে হবে। তারপরে বলছে we should choose an orbit properly for a satellite based on the requirement। মানে আমরা যে কোনো স্যাটেলাইটের জন্য জন্য কিন্তু যে কোনো অরবিট চুজ করতে পারি না, ঠিক আছে? আমাদের নির্দিষ্ট স্যাটেলাইটের জন্য আমাদের এক একটা স্যাটেলাইটের এক এক রকম রিকোয়ারমেন্ট থাকে, সুতরাং হচ্ছে এক একটা স্যাটেলাইটের ক্ষেত্রে আমরা এক এক রকমের কি চুজ করব, অরবিট চুজ করব, সেটা অনেক রকমের ক্রাইটেরিয়ার উপর নির্ভর করে, ঠিক আছে? আচ্ছা, তখন বলছে ফর এক্সাম্পল ইফ দ্য স্যাটেলাইট ইজ প্লেসড ইন লোয়ার অরবিট, যদি স্যাটেলাইটকে আমাদের আমাদের যে স্যাটেলাইটটা সেটা যদি আমরা লোয়ার অরবিটে মানে স্থাপন করি বা প্লেস করি, তাহলে কি হবে?
তাহলে এটার then it takes less time to travel around the earth and there will be better resolution in an onboard camera। বলছে যদি হচ্ছে আমাদের লোয়ার অরবিট হয়, লোয়ার অরবিট মানে এমন হয় যে আমরা যদি স্যাটেলাইটটাকে এমন একটা প্লেসে দিই, সেটা হচ্ছে লোয়ার অরবিট নাম এটা, ঠিক আছে। লোয়ার কেন? কারণ এটা টাইম খুব কম লাগে আর্থের চারপাশে রিভলভ করতে, মানে ঘুরতে, ঠিক আছে। মানে এটার খুবই কম টাইম লাগে আর্থের চারপাশে ঘুরতে। এবং রিজলিউশন বলতে কি বোঝাচ্ছে, এটার আমরা স্যাটেলাইটটা কি কাজে লাগাই, আমার তো স্যাটেলাইটের সাথে অনেক ক্যামেরাও থাকে, তাই না? মানে ক্যামেরা কেন যেন নেওয়া হয়, কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় ছবি তোলা হয়। ওই যে এখন আমরা বললাম ওয়েদার ফোরকাস্টিং, আমরা কেমন করে বুঝবো যে ওয়েদার কেমন হতে পারে? অনেক ধরনের ছবি থাকে, ঠিক আছে, স্যাটেলাইটের মধ্যে, সেটা ছবিগুলো তুলতে পারে স্যাটেলাইট, বিভিন্ন জায়গার ছবি তুলে আমাদেরকে পাঠায়, তখন আমরা ওগুলো অ্যানালাইসিস করে আবহাওয়া অধিদপ্তর তখন সেটা মানে বলে যে হচ্ছে কেমন হতে পারে আবহাওয়া। এমন না কিন্তু জাস্ট ছবি তুলে দিলেই হবে না, ছবি তোলার পরে সেখান থেকে পাঠাবে, সেই ইনফরমেশন গুলো ঘাটে ঘাটে আমাদের আবহাওয়া অধিদপ্তরে যে হচ্ছে বড় বড় আমাদের হচ্ছে এরা আছে, তারা হচ্ছে এগুলো করে কি বলে, এগুলো সলভ করে বের করে যে আচ্ছা কি হতে পারে বা এরকম, ঠিক আছে। তো আমাদের লোয়ার অরবিট হলে কি কি হবে, দুইটা আমাদের সুবিধা, এর টাইম খুব কম লাগবে আর্থের চারপাশে ঘুরতে, এবং বেটার রেজলিউশনের ক্যামেরা থাকবে, ঠিক আছে, অনেক ভালো রেজলিউশন হবে ক্যামেরার। আপনারা তো জানেন যদি আমরা একটা ছবিকে মেসেঞ্জারে পাঠাই তাহলে তার রেজলিউশন অনেক কমে যায়, কিন্তু যদি মেইল করে পাঠাই তাহলে কিন্তু তার রেজলিউশনটা অনেক ভালো থাকে, তাই না? জি ম্যাম। ওকে, তারপরে এটা গেল, তারপরে হচ্ছে আরেকটা আছে হায়ার অরবিটের জন্য। তাহলে লোয়ার অরবিটের জন্য দুইটা দেখলাম, লেস টাইম লাগে একটা, মার্ক করে দিচ্ছি, আর একটা হচ্ছে বেটার রেজলিউশন হয় ক্যামেরার, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা যদি হায়ার অরবিট বলি, যে স্যাটেলাইটকে আমরা হায়ার অরবিটে বসাইছি, তার মানে কি, তাহলে এর কি লাগবে, তাহলে এর মোর টাইম লাগবে। 1 মিনিট আগে আমি এটা মার্ক করি। তাহলে এটার কি লাগবে, দেন ইট টেকস মোর টাইম টু ট্রাভেল অ্যারাউন্ড দ্য আর্থ। তাহলে লোয়ার অরবিট হলে এর বেশি লাগতো টাইম, কম লাগতো টাইম, আর যদি হায়ার অরবিট হয় বেশি উঁচুতে মানে বসানো হয়, তাহলে কি হবে, এর বেশি টাইম লাগবে আর্থকে ট্রাভেল করতে, ঠিক আছে, আর্থের চারপাশে ঘুরতে। এবং কি বলছে, এন্ড ইট কভারস মোর আর্থ সারফেস এট ওয়ান টাইম। মানে প্রথমটার ইয়ে কি ছিল যে আমাদের কম টাইম লাগছিল, কিন্তু এটার কি সুবিধা, আমাদের বেশি টাইম লাগছে, এটা সুবিধা না, ঠিক আছে, এটা অসুবিধা। কিন্তু বেশি টাইম লাগার জন্য আমরা কি করতে পারছি, আমরা আর্থের অনেক অংশ কভার করতে পারছি যে কোনো একটা সময়ে, ঠিক আছে। আমরা একই সময়ে আর্থের অনেক জায়গা কভার করতে পারছি। তো আমাদের দেখতে হবে যে আমাদের কি চাই। এমন যদি কন্ডিশন হয় বা সিচুয়েশন হয় যেখানে আমাদের টাইমটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, দেন আমাদের লোয়ার অরবিট চুজ করতে হবে। আবার যদি এমন হয় যে আমাদের টাইমটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর না, আমাদের বিভিন্ন জায়গা মানে অনেক জায়গা জুড়ে কভার করতে হবে, অনেক জায়গার ইনফরমেশন লাগবে, ঠিক আছে, তাহলে আমাদের হায়ার অরবিট চুজ করতে হবে। এখন এই লোয়ার বা হায়ার বলে কিন্তু কথা না, ঠিক আছে, লোয়ার বা হায়ার জাস্ট আমি বললাম, এখানে বলা আছে, কিন্তু আর্থ অরবিট স্যাটেলাইট গুলোকে এখন এই লোয়ার বা হায়ার যেটা আমি বলতেছি সেটা সাপেক্ষে ভাগ করা হবে। মানে লোয়ার বলতে বোঝাচ্ছে নিচুতে, মানে অত বেশি উঁচুতে না, ঠিক আছে, আর হায়ার বলতে বোঝাচ্ছে অনেক উঁচুতে। তো আমরা এখন আর্থ অরবিট স্যাটেলাইটকে 3 ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। এই 3 ভাগটা কি কি, একটা হচ্ছে জিওসিনক্রোনাস আর্থ অরবিট স্যাটেলাইটস, এটা হচ্ছে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর একটা হচ্ছে মিডিয়াম আর্থ অরবিট স্যাটেলাইটস, আর একটা হচ্ছে লো আর্থ অরবিট স্যাটেলাইটস। এটা কেমন করে করছে, এই লোয়ার অরবিট যেমন করে বলছে, মানে আর্থ থেকে মানে আমাদের এই যে পৃথিবী থেকে হচ্ছে স্যাটেলাইটের দূরত্বের উপর, ঠিক আছে। একটা হচ্ছে অল্প দূরত্বে, তারপর একটা হচ্ছে মিডিয়ামটা হচ্ছে একটু দূরত্বে, আর জিওসিনক্রোনাসটা হচ্ছে একটা সাপেক্ষে, আর্থের সাপেক্ষে কত ডিস্টেন্স সেটা বলা হবে যখন মানে সবগুলো ডেসক্রাইব করবো তখন সেগুলো বলবো। এখন এগুলা ডেসক্রিপশনের আগে আমি যাব হচ্ছে অরবিটের বেসিক্সে, ঠিক আছে। কারণ স্যাটেলাইট আমাদের অরবিটে রেখে কি লাভ বা কি কি ইনফরমেশন পাচ্ছি আমরা, ঠিক আছে। আমরা তো মানে স্যাটেলাইটের ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের অরবিটের বেসিক সম্পর্কে জানতে হবে, যে অরবিটের কি কি বেসিক আছে, ঠিক আছে। এই জন্য আমি এখন অরবিটে গিয়ে যাচ্ছি, ঠিক আছে। দেখেন তো দেখতে পাচ্ছেন নাকি, স্টপ হয়ে গেছে না? দাঁড়া আবার অন করি। দেখেন তো দেখতে পাচ্ছেন নাকি, অরবিট জি লেখা ম্যাম। আছে। জি ম্যাম, আসছে অরবিট লেখা আছে। ওকে, এখন আমাদের আসলে অরবিটটা কি, আমরা মানে অরবিট বলতে কি বোঝায়, মানে অরবিট হচ্ছে জাস্ট সোজা কথায় একটা পাথ, ঠিক আছে, যে পাথে কি হয়, স্যাটেলাইটটা আর্থের স্যাটেলাইট চারপাশে ঘুরে, রিভিলিং করবে। রাইট। মানে হচ্ছে আমি এখন যদি আপনারা ধরেন কল্পনা করেন, ঠিক আছে, যে আর্থের চারপাশে কিছু একটা ঘুরতেছে, ঠিক আছে, কিছু একটা ঘুরতেছে,
ওটাই হচ্ছে আমাদের অরবিট, ঠিক আছে, মানে জাস্ট পাথটা হচ্ছে আমাদের অরবিট। তো আমরা মানে কোনো মানে আর্থ অরবিট না স্যাটেলাইট অরবিট কিছুই বলতেছি না, বা কোনো নির্দিষ্ট মানে অরবিটের কোনো ভাগ বলতেছি না, জাস্ট অরবিটটা বলতে ম্যাম বলছি আমরা যে যে কি পাথ। হ্যাঁ বলেন। ম্যাম আমরা যে স্যাটেলাইটের যে দুই পাশে মানে মানে বড় করে দেখে এগুলা কি বোঝাচ্ছে নাকি? স্যাটেলাইটের দুই পাশে যে বড় করে দেখি বলতে যে যে পাখাগুলোর মতো দেখছেন ওটা হ্যাঁ বলতেছেন? হ্যাঁ, জি ম্যাম। এখন এরকম পাখা না বাবা, এটা হচ্ছে মানে একটা, আমি দেখাবো, ছবি দেখাচ্ছি, নিচে যে গেলে ছবি দেখাচ্ছি, জাস্ট একটু দেখাই আসি, ওর যেহেতু জিজ্ঞাসা করলো। এই যে এরকম জাস্ট একটা, মানে আমাদের একটা হচ্ছে ইকুইল্যাটারাল প্লেন থাকে, একটা হচ্ছে অরবিটাল প্লেন থাকে, মানে আমরা আমাদের স্যাটেলাইটটা যে অরবিটে ঘুরছে সেটা একটা প্লেন থাকে, ঠিক আছে। যেমন আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেটের ক্ষেত্রে দেখছি এক্স ওয়াই জেড প্লেন, সেরকমই এগুলো একটা প্লেন এক এক করে। আর ইকুইটোরিয়াল প্লেনটা হচ্ছে আমাদের আর্থের সাপেক্ষে একটা প্লেন, ঠিক আছে। আর এটা হচ্ছে আর্থের স্যাটেলাইটের অরবিট, মানে এটার সাপেক্ষে এই অরবিটাল প্লেনের এই অরবিটে স্যাটেলাইট ঘুরতেছে, এরকম ব্যাপারটা, ঠিক আছে। জি আচ্ছা, এখন আমরা সোলারের আসছি। মতো তো কিছু থাকে না সাথে? হুম। পাখার দুইটাতে সোলারের মতো কিছু থাকে না সাথে? সোলার আর কি অরবিটে সোলারের মতন মানে বলতেছেন যে, স্যাটেলাইটে মানে দুই বলতেছেন পাশে সূর্যের শক্তি কাজে লাগানোর জন্য সোলার প্যানেল টাইপের থাকে কিনা সেটা বলতেছেন? হ্যাঁ ম্যাম, এরকম থাকে আচ্ছা, তো। সেটা যখন কনফিগারেশন আরো পড়বো তখন সেটা বেসিক্স গুলো আরো বলবো, ঠিক আছে। এখন আমি অরবিট পড়াচ্ছি, একটু আগে অরবিটটা পড়ায় নি। আচ্ছা, তো অরবিটের ক্ষেত্রে আমি বলছি যে এটা হচ্ছে সাধারণ সংজ্ঞা অরবিটের, ঠিক আছে। অরবিটটা কি? বলছে উই নো দ্যাট দ্য পাথ অফ স্যাটেলাইট রিভলভিং অ্যারাউন্ড দ্য আর্থ ইজ নোন অ্যাজ অরবিট, মানে আমরা আমাদের যে স্যাটেলাইটটা আর্থের চারপাশে ঘুরে বেড়াই, ঠিক আছে, ঘুরে একটা রিভলভ করে, তো সেটা যে পাথে করে সে পাথটাকেই বলা হচ্ছে অরবিট, ঠিক আছে। এখন এই পাথটা আমরা কেমন ভাবে ডিনোট করতে পারি? বিভিন্ন, এই পাথটা কেমন, বা এই পাথের হচ্ছে দৈর্ঘ্য কেমন, বা এই পাথের সাথে কিন্তু আমাদের স্যাটেলাইটের অনেক বড় সম্পর্ক আছে, ঠিক আছে। তো আমরা এই সম্পর্কগুলো কেমন করে বের করতে পারি? ম্যাথমেটিক্যাল কিছু নোটেশনের মাধ্যমে আমরা বের করতে পারি, ঠিক আছে। তো বলছে অরবিটাল মেকানিক্স, এই যেটা আমরা এখন পড়বো, অরবিটাল এলিমেন্ট গুলো এই মেকানিক্স এর মধ্যে আছে। তো এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অরবিটাল মেকানিক্স। বলছে অরবিটাল মেকানিক্স ইজ দ্য স্টাডি অফ দ্য মোশন অফ স্যাটেলাইটস দ্যাট আর প্রেজেন্ট ইন অরবিটস, মানে আমরা আমাদের যে অরবিটে স্যাটেলাইট গুলো আছে সেগুলোর মোশন জানার জন্য যে মানে যেটা আমরা পড়বো সেটাকেই বলা হচ্ছে অরবিটাল মেকানিক্স, এক কথায়, ঠিক আছে। এর ভেতরে সবকিছু আছে যে আমাদের অরবিটের মধ্যে কেমন করে স্যাটেলাইট মানে মুভ করে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা সেগুলো সম্পর্কে পড়বো। এখন যাচ্ছি অরবিটাল এলিমেন্টস, ঠিক আছে। এই অরবিটাল এলিমেন্ট গুলো হচ্ছে প্যারামিটার, যেগুলো হচ্ছে আমাদের অরবিটাল মোশন বা অফ স্যাটেলাইট গুলোকে, মানে একটা স্যাটেলাইটের অরবিটে কেমন মুভমেন্ট হবে সেটা ডিসক্রাইব করতে সহযোগিতা করবে, ঠিক আছে। এগুলো হচ্ছে অরবিটাল এলিমেন্টস। আচ্ছা, অরবিটাল এলিমেন্ট গুলো কয়টা? কয়েকটা অরবিটাল এলিমেন্ট আছে, ঠিক আছে। তো প্রথমত দেখেন লেখা আছে সেমি মেজর অ্যাক্সিস, এক একটা করে বলি আর এক একটা করে এখানে মিলাই, ঠিক আছে। এখন বলছে the above six orbital elements define the orbit of Earth satellites. Therefore, it is easy to discriminate one satellite from the other satellites based on the values of orbital elements. মানে আমরা তো স্পেসে শুধু একটা স্যাটেলাইট দিব তা না, আমাদের দেখা যাচ্ছে অনেক রকম স্যাটেলাইট আছে, এক একটা স্যাটেলাইট এক একটা অরবিটে ঘুরছে, ঠিক আছে। তো আমরা সেই স্যাটেলাইট গুলোকে একটা থেকে আলাদা, একটা আরেকটাকে আলাদা করব কেমন করে? মানে আমরা কি দেখে আলাদা করতে পারবো? আমরা এই এলিমেন্ট গুলো, অরবিটাল যে এলিমেন্ট গুলো আছে সেগুলোর ভ্যালু থেকে বা সেগুলোর মান অনুযায়ী আমরা বুঝতে পারবো যে একটা স্যাটেলাইট আরেকটা থেকে আলাদা, ঠিক আছে। এগুলো দিয়ে স্যাটেলাইটের আমরা ফিচার গুলো বের করতে পারবো। তো প্রথমত সেমি মেজর অ্যাক্সিস, ঠিক আছে। আমি আগে ছবিটা দেখাই। দেখেন একটা ছবি আঁকা আছে, সবাই দেখতে পাচ্ছেন ছবিটা? জি ম্যাম। এখানে জাস্ট একটা মানে ইপিলিপ্টিক্যাল, কি বলে, ইপিলিপ্টিক্যাল শেপ দেওয়া আছে, ঠিক আছে। এটাকে আমরা যদি রাউন্ড করি, ঠিক আছে, যদি দুইটা শেপ আমি দেখাই আগে, তারপরে আমি বুঝাচ্ছি। একটা হচ্ছে ধরলাম এরকম রাউন্ড, ঠিক আছে। রাউন্ডের ক্ষেত্রে আমাদের যদি রেডিয়াস একটা হয়, যদি রেডিয়াস এটা হয়, ঠিক আছে, তাহলে কিন্তু এ পাশেও সমান ডিসটেন্স, এ পাশেও সমান ডিসটেন্স, আর ওই ডিসটেন্সটাকে কি বলে? রেডিয়াস বলি, তাই না? আমরা জি তাই ম্যাম। বলি না? আচ্ছা, তো রেডিয়াস আমাদের, ঠিক আছে, কিন্তু আমাদের যেটা হচ্ছে ইপিলিপস বা ইপিলিপ্টিক্যাল শেপ, ঠিক আছে, যেটা আমরা আঁকছি, এখানে আঁকা আছে, সেটার ক্ষেত্রে কিন্তু এই যে সেন্টার থেকে এটার ডিসটেন্স যে সবসময় এক হবে, আবার এটার ডিসটেন্স সবসময় এক হবে তা না কিন্তু। মানে আমাদের সার্কেলের ক্ষেত্রে এইটা এইটা সব সেম, কিন্তু আবার এইটুকু যেটুকু, আবার এইটুকুও কিন্তু সেটুকু,
আবার এটুকু যেটুকু এটুকু সেটুকু। এটা বলার কারণ আছে, ঠিক আছে? তো আমাদের এই যখন ইপিলিপস পড়তেছে তখন দেখেন একটা হচ্ছে মেজর অ্যাক্সিস আর একটা হচ্ছে মাইনর অ্যাক্সিস আছে। আমরা যদি এটাকে এক্স অ্যাক্সিস ধরি, বললাম এরকম একটা, আমরা যদি এটাকে এক্স অ্যাক্সিস ধরি, ঠিক আছে, তাহলে আর এটাকে যদি ওয়াই অ্যাক্সিস ধরি, তাহলে আমরা কি বলতে পারছি, এক্স অ্যাক্সিসের দিকে যে অ্যাক্সিসটা আছে সেটা হচ্ছে কি মেজর অ্যাক্সিস, ঠিক আছে? এখানে দেওয়া আছে মেজর অ্যাক্সিসটা হচ্ছে এক্স অ্যাক্সিসের দিকে আর মাইনরটা হচ্ছে ওয়াই এর দিকে। এখন এখানে দেখেন এটা যদি সেন্টার হয়, সেন্টার দেওয়া আছে, তাহলে এখান থেকে এই পর্যন্ত একটা আর এখান থেকে এই পর্যন্ত একটা রেখা আছে। এটা কিন্তু রেডিয়াস বলে না, ঠিক আছে? ইপিলিপ্টিক্যাল শেপ যেহেতু এটাকে রেডিয়াস বলে না, এটাকে বলতে পারি আমরা মেজর অ্যাক্সিসের সাপেক্ষে সেমি মেজর অ্যাক্সিস। হ্যাঁ, F1 F2 এটা ম্যাম? কোনটা পড়াচ্ছেন ম্যাম? না 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 না, হ্যালো, ম্যাম বলতেছে এটা কোনটুক পড়াচ্ছেন ম্যাম? কোনটুকু পড়াচ্ছি মানে? একটু বাইরে গেছিলাম তো ম্যাম, একটু ধারণা হালকা একটু আচ্ছা, এটা পড়াচ্ছে হচ্ছে অরবিটের কিছু মেকানিক্স, ঠিক আছে? অরবিটের কিছু এলিমেন্ট, অরবিটাল কিছু এলিমেন্ট পড়াচ্ছে যার থেকে আমরা স্যাটেলাইটের বিভিন্ন মানে বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা পাবো, ঠিক আছে? আরেকজন কি বললেন যে কি কি জিজ্ঞাসা করলেন জানো? এফটা, এফ না, F1 F2 না, F1 F2 হচ্ছে ফোকাস, এটা আলাদা জিনিস, এটা আমি পরে বলতেছি। আগে আমি জাস্ট বলতেছি যে আমি কিছুই বলিনি, জাস্ট আমি বলছি যে সার্কেলের ক্ষেত্রে আমাদের এই যে এক্স অ্যাক্সিসের দিকে যে অ্যাক্সিসটা সেটা কিন্তু এই রেডিয়াস সেন্টার থেকে সমান সমান, ঠিক আছে? সেন্টার থেকে এটুকু যেহেতু ডিসটেন্স, যেটুকু এখান থেকে এটুকু সেটুকু ডিসটেন্স, ঠিক আছে? আবার ওয়াই এর দিকেও সেম, ওয়াই এর দিকেও আমাদের যেটা মাইনর অ্যাক্সিস বললাম ওয়াই এর দিকে, সেটাও কিন্তু আমার সার্কেলের ক্ষেত্রে সেম, ঠিক আছে? কিন্তু আমাদের ছবি দেখেন, ছবিতে দেখলেই বোঝা যাচ্ছে যে মাইনর অ্যাক্সিসে হচ্ছে আমাদের ডিসটেন্সটা কিন্তু কম, কিন্তু মেজর অ্যাক্সিসে ডিসটেন্সটা হচ্ছে বেশি। আর যদি এটা সেন্টার হয়, এই যে এখানে একটা সেন্টার আছে দেখেন, তাহলে আমরা এই মেজর অ্যাক্সিসটাকে সেন্টার থেকে এই যে এই পর্যন্ত পয়েন্টটাকে, এজ পর্যন্ত পয়েন্টটাকে রেডিয়াস বলতে পারি না, এটাকে আমরা বলবো সেমি মেজর অ্যাক্সিস। মানে মেজর অ্যাক্সিসকে দুই ভাগে ভাগ করছে, দুইটা সেমি মেজর অ্যাক্সিসে। এটা এই যে এখান থেকে এই পর্যন্ত দেখেন দেওয়া আছে সেমি মেজর অ্যাক্সিস, এই যে এটুকু অংশ, আর এখান থেকে এটা করলে এটুকু অংশ, এটুকু হচ্ছে একটা সেমি মেজর অ্যাক্সিস, আর একটা সেমি মেজর অ্যাক্সিস হচ্ছে যে এখান পর্যন্ত। দুটোর মধ্যে মেজর অ্যাক্সিস? হ্যাঁ, বুঝি নাই, কি বললেন? না ম্যাম, দুটো মিলে একটা মেজর অ্যাক্সিস আছে এটা হ্যাঁ, বলছি। দুটা মিলেই, দুটা সেমি মেজর অ্যাক্সিস মিলে একটা মেজর অ্যাক্সিস হয়েছে। আর হচ্ছে দুটা হচ্ছে মাইনর সেমি মেজর মাইনর অ্যাক্সিস আছে, ঠিক আছে? যেমন এই যেটা, এটা পুরাটা হচ্ছে মাইনর অ্যাক্সিস, তাহলে এখান থেকে এই যে এইটুকু থেকে এইটুকু পর্যন্ত, ঠিক আছে? এইটুকু থেকে এইটুকু পর্যন্ত হচ্ছে সেমি মাইনর অ্যাক্সিস, আবার এখান থেকে এই পর্যন্ত হচ্ছে সেমি মাইনর অ্যাক্সিস। এখন এগুলো আমি কেন পড়াচ্ছি? এখন আমরা দেখবো সেমি মেজর অ্যাক্সিস বা মাইনর অ্যাক্সিস, এগুলো থেকে আমি কি ইনফরমেশন পাবো। এগুলো হচ্ছে অরবিটের হচ্ছে এলিমেন্ট, ঠিক আছে? এই এলিমেন্ট এর থেকে মানে যে একটা অরবিট মানে এলিপ্টিক্যাল শেপের হবে নাকি হচ্ছে সার্কুলার শেপের হবে, এসব থেকে হচ্ছে আমরা পাবো এখন, ঠিক আছে? যে আমরা একটা স্যাটেলাইটের কি কি ইনফরমেশন পাবো এখন দেখি। জাস্ট আমি বলে রাখলাম, এখন আমি এটা পড়তেছি দেখেন। সেই মেজর অ্যাক্সিস, ঠিক আছে, নামই হচ্ছে সেই মেজর অ্যাক্সিস, তাহলে হচ্ছে আমরা বুঝতে পারতেছি যে এখানে সেই মাইনর অ্যাক্সিসটা তেমন ইম্পর্টেন্ট না। তাহলে এখন দ্য লেংথ অফ সেমি মেজর অ্যাক্সিস ডিফাইন্স দ্য সাইজ অফ স্যাটেলাইটস অরবিট। আচ্ছা, আমাদের যে আমরা একটা সেমি মেজর অ্যাক্সিস পাবো, আমরা জাস্ট সেমি মেজর অ্যাক্সিসের যদি লেংথটা জানতে পারি, তাহলে আমরা বুঝতে পারছি যে একটা অরবিটের সরি সাইজ কেমন হবে, ঠিক আছে? সাইজটা ইপিলিপ্টিক হবে নাকি সেন্টার কি বলে সার্কেল হবে, ঠিক আছে? সেটা কেমন করে করবো এখন আমি দেখাচ্ছি। এখন আরেকটা কথা বলছে যে ইট ইজ হাফ অফ দ্য মেজর অ্যাক্সিস, সেই মেজর অ্যাক্সিস তো অবশ্যই মেজর অ্যাক্সিসের হাফ। তারপরে বলছে দিস রানস ফ্রম দ্য সেন্টার, সেন্টার থেকে শুরু হবে থ্রো আ ফোকাস। ওই যে F1 আর F2 অনেকে বলতেছিলেন ম্যাডাম F1 F2 পর্যন্ত কিনা, না, F1 F2 হচ্ছে ফোকাস, ঠিক আছে? সেন্টার থেকে ফোকাস পর্যন্ত যাবে, তারপরে ফোকাস থেকে এজ পর্যন্ত যাবে। এই যে এখানে সেন্টার এটা, ঠিক আছে, এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে এজ। সেন্টার এটা, এটা হচ্ছে আরেকটা ফোকাস, এটা হচ্ছে এজ, ওকে? তার মানে আমাদের সেন্টার থেকে ফোকাস হয়ে এজ পর্যন্ত গেলে আমরা বুঝতে পারবো যে এটুকু পুরাটুকুই হচ্ছে সেমি মেজর অ্যাক্সিস। সো ইট ইজ দ্য রেডিয়াস অফ অ্যান অরবিট এট দ্য অরবিটস টু মোস্ট ডিস্টেন্ট পয়েন্টস। আচ্ছা, বলছে যে এটা হচ্ছে কি আমরা যেরকম সার্কেলের ক্ষেত্রে দেখি সেটা সেই ক্ষেত্রে সেটার সাথে মিলায় বলছে এখানে যে এটা হচ্ছে একটা অরবিটের রেডিয়াস এট দ্য অরবিটস টু মোস্ট ডিস্টেন্ট পয়েন্টস, মানে একটা অরবিটের সেন্টার, ঠিক আছে? আর যে আমি যে দুইটা রেডিয়াস পাইলাম সেই রেডিয়াসের মাধ্যমে কি পাইলাম আমি, আমি সেন্টার থেকে ফোকাস হয়ে এজে গেলাম, তার মানে দুইটা এজ পাচ্ছি। দুইটা এজ মানে কি,
মানে হচ্ছে দুইটা সর্বোচ্চ ডিস্টেন্সের পয়েন্ট, ঠিক আছে? আমার একটা অরবিটের সর্বোচ্চ দুটো ডিস্টেন্সের পয়েন্ট পাইলেই তো আমরা অরবিটের লেন্থটা পাবো, তাই না? মানে আমরা একটা এজ পাইলাম, ধরেন একটা হচ্ছে লোয়ার এজ, একটা হচ্ছে হায়ার এজ, মানে ধরলাম 5 থেকে 10 পর্যন্ত যাচ্ছে, ঠিক আছে? তাহলে যদি তাই হয় তাহলে রেডিয়াস হচ্ছে 2.5 করে হবে। তাহলে যদি আমি মাঝখান 2.5 করে নিই তাহলে হচ্ছে কত হবে বলেন তো? 2.5 তাহলে হচ্ছে দুইটা মিলাই হচ্ছে 5। আমি বলছি 5 থেকে 10 ডিস্টেন্স, তাহলে হচ্ছে আমাদের মেন টুকু হচ্ছে তাহলে 5। তার মানে আমাদের লেন্থটা কত হবে? মেজর অ্যাক্সিস সেমি মেজর অ্যাক্সিস 2.5, আর স্যাটেলাইটের সাইজটা তাহলে কেমন হবে? 5। বাট 5 হবে। এরকম না? জি ম্যাম। সবাই বুঝতে পারছেন ব্যাপারটা? অঙ্গন বুঝতেছেন? অঙ্গন? জি ম্যাম, ম্যাম বুঝতেছি। আরেকবার বলেন ম্যাম। আচ্ছা ঠিক আছে, আরেকবার বলছি। আমি বললাম যে আচ্ছা দেখায় দেখায় বলি। এটা হচ্ছে আমি 5 থেকে ধরি, যেটা আমি এক্সাম্পল দিচ্ছি সেটাই দেখাই, ঠিক আছে? 5, এটা হচ্ছে 10, ঠিক আছে? তাহলে এই দুটোর মধ্যে ডিস্টেন্স কত? 5 না? 5 তাহলে হচ্ছে অরবিটের হচ্ছে লেন্থ কত? 5 না? 5 হবে। তাহলে হচ্ছে ইয়ের সাইজ কত হবে? স্যাটেলাইটের সাইজ কত হবে? 5 না? 5 হবে। আর আরেকটা কথা বলছে যে এটা তাহলে সেন্টার কত হবে? এটা সেন্টার 2.5। 5 যোগ 2.5 জি মানে 7.5 7.5। নাকি? হ্যাঁ। আর তারপর 7.5 এর সাথে আবার 2.5 যোগ করলাম, তাহলে কত পাইলাম? 10। মানে জাস্ট আমি বুঝাচ্ছি, আপনারা যদি এভাবে না বুঝেন তাহলে 0 আর 10 ধরেন, তাহলে এটা 0, 5 বাদ দিলাম, তাহলে কত হবে? এটার মানে ডিসটেন্স কত? 10 না? তাহলে মাঝখানে কত হবে? 10/2 মানে 5, তাহলে সেন্টারটা হচ্ছে 5, তাই কি না? এখান থেকে এটা ডিসটেন্স 5, এখান থেকে এটা ডিসটেন্স 5, ঠিক আছে? জি ম্যাম। এই এটাই বলছে শুধু। তারপরে এখন দেখেন, এখন খুব ইন্টারেস্টিং জিনিস বলছে, both semi major axis and semi minor axis are represented in above figure. Length of semi major axis not only determines the size of satellite's orbit but also the time period of revolution. মানে আমাদের শুধু এই সেমি মেজর অ্যাক্সিস আমরা বুঝবো না যে স্যাটেলাইটের সাইজটা কেমন, আমরা জানি স্যাটেলাইটের সাইজ যেরকম হবে, ঠিক আছে? যেরকম লোয়ার অরবিটে হইলে আমাদের টাইম কি লাগে? কম লাগে। যদি হায়ার অরবিটে হয়, হাই ভ্যালু হয় অরবিটে, তাইলে কিন্তু টাইম বেশি লাগবে। মানে আমরা এই এই সেমি মেজর অ্যাক্সিসের ভ্যালু থেকে শুধুমাত্র স্যাটেলাইটের সাইজটা বুঝবো না, যে স্যাটেলাইটের অরবিটের সাইজটা কত, আমরা এখান থেকে বুঝবো যে কতটুকু টাইম লাগবে স্যাটেলাইটটার পৃথিবীর চারপাশে ঘুরতে, ঠিক আছে? আচ্ছা এখন আরেকটা কথা বলছে, if circular orbit is considered as a special case. আমরা জানি যে ইপিলিপ্টিক যখন আমরা পড়ছি, আপনারা যখন ম্যাথে করছিলেন তখন আমরা জানি যে ইপিলিপ্টিক শেপের একটা হচ্ছে স্পেশাল কেস কোনটা? সার্কুলার কেস, তাই না? সার্কুলার কেসটা হচ্ছে ইপিলিপ্টিকের একটা স্পেশাল কেস, মনে আছে আপনারা যখন পড়ছিলেন? ম্যাথে পড়ছেন কিন্তু এটা, ঠিক আছে? যাই হোক, মনে না থাকলে সমস্যা নাই, আমি মনে করাই দিচ্ছি যে কেন এটা স্পেশাল কেস। কারণ হচ্ছে কিন্তু আমাদের সার্কুলারের ক্ষেত্রে হচ্ছে কিছু জিনিস আছে যেটা আমার কি বলে ইপিলিপ্টিকের সাথে ম্যাচ করবে না, কারণ কিন্তু একটা নির্দিষ্ট পয়েন্টে ইপিলিপ্টিকের সেটা হচ্ছে আমাদের সার্কুলার কনভার্ট হয়ে যাবে। মানে কি বলা যেতে পারে যে ক্ষার আর ক্ষারকের অনুযায়ী যে সব সার্কেল, ঠিক আছে, ইপিলিপ্টিক, কিন্তু সকল ইপিলিপ্টিক শেপ সার্কেল না, ঠিক আছে? এখন then the length of semi major axis will be equal to radius of the circular orbit. মানে আমাদের হচ্ছে কি হবে, সেমি মেজর অ্যাক্সিস যে লেংথটা হবে সেটা সার্কুলারের ক্ষেত্রে রেডিয়াস হবে। ওকে, এখন এই সম্পর্কে আরো বিস্তারিত যে হচ্ছে আমি যেটা বললাম যে সব হচ্ছে সার্কেল আর হচ্ছে ইপিলিপ্টিকের ব্যাপারে, যে ইপিলিপ্টিকের একটা স্পেশাল কেসে বা একটা স্পেশাল কন্ডিশনে সেটা সার্কেলে কনভার্ট হবে। তার মানে সকল ইপিলিপ্টিকই সার্কেল, বাট সকল সার্কেল ইপিলিপ্টিক না, ঠিক আছে? এই এখন আমি এটার এই বৈশিষ্ট্য যেটা আপনাকে এখনই বললাম সার্কেল আর ইপিলিপ্টিকের, সেটা আমি ইসেন্ট্রিসিটি দিয়ে অনেকটা বর্ণনা করতে পারবো আশা করি। এখন ইসেন্ট্রিসিটি এটা হচ্ছে কি, এটা এই ভ্যালুটা দিয়ে আমি কি বুঝবো? শেপ বুঝবো। সার্কুলার কি বলে স্যাটেলাইটের যে অরবিটটা, সেটা শেপটা কেমন, সেটা শেপ কি সার্কুলার নাকি ইপিলিপ্টিক? ইপিলিপ্টিক হইলেও সেই শেপটা আরো স্পেসিফিক্যালি কেমন, ঠিক আছে? সেটা জানার জন্য আমার ইসেন্ট্রিসিটি মানে ই এর ভ্যালু জানতে হবে, ঠিক আছে? এই ভ্যালুটা খুবই ইম্পর্টেন্ট। এখন বলছে দিস প্যারামিটার ইন্ডিকেটস দ্য ডেভিয়েশন অফ দ্য অরবিট শেপ ফ্রম আ পারফেক্ট সার্কেল। মানে আমরা তো চাই যে সার্কেলের মতন হোক, কিন্তু এই শেপটা মানে সার্কেল থেকে যদি চেঞ্জ হয় সেটা কতটুকু চেঞ্জ হবে বা কেমন চেঞ্জ হবে, এটা আমাদের ই এর ভ্যালু থেকে বুঝতে পারবো।
ঠিক আছে? এখন বলছে if the lengths of semi major axis and semi minor axis of an elliptic orbit are a and b, then the mathematical expression for eccentricity will be, এটা কি বুঝাইছে? এটা হচ্ছে সেমি মেজর অ্যাক্সিস, এটার লেংথ, ঠিক আছে? আর বিটা কি বুঝাইছে? সেমি মাইনর অ্যাক্সিসের লেংথ। তাহলে বলেন তো এই ইকুয়েশন অনুযায়ী কখন এটা হচ্ছে ই এর ভ্যালুটা সার্কেলের ক্ষেত্রে কত হবে? কে বলতে পারবে? জিরো ম্যাম, সার্কেলের ক্ষেত্রে তো এই সমান সমান এ। জিরো হবে। কে বললো জিরো? আমি ম্যাম, কেন জিরো হবে একটু বুঝাই বলেন। এ আর বি সমান ম্যাম। সার্কেলের ক্ষেত্রে আমাদের এ আর বি সমান, তাহলে হচ্ছে আমাদের কি হবে? 0 কি মানে আমাদের যে কোনো একটা ভ্যালু, এটা কিন্তু এ এর ভ্যালু কিন্তু জিরো না, এর ভ্যালু জিরো ধরলে কিন্তু আবার হচ্ছে ইনফিনিটি ভ্যালু পাওয়া যাবে। আমি কিন্তু এর ভ্যালু জিরো বলি নাই, বি এর ভ্যালু জিরো বলে নাই। শামীম যেটা বলছে যে ম্যাডাম এ আর বি এর ভ্যালু সেম, ঠিক আছে? এ আর বি এর ভ্যালু সেম, ই এর ভ্যালু বলছে জিরো, তাই না শামীম? তাই বলছেন না আপনি? বলেন, আপনি কি ই এর ভ্যালু জিরো বলছেন না এ আর বি এর ভ্যালু জিরো বলছেন? কার ভ্যালু জিরো হবে? এর ভ্যালু 0 বলছে ম্যাম। রাইট, কারণ ই এর ভ্যালুই জিরো হবে, কারণ এ আর বি টা তো সমান হচ্ছে আমাদের সার্কেলের ক্ষেত্রে, সেই মেজর অ্যাক্সিস এর ক্ষেত্রেও সেই মাইনর অ্যাক্সিস এর ক্ষেত্রেও এ আর বি এর ভ্যালুটা সমান। তাহলে যদি এ আর বি এর ভ্যালুটা সমান হয় তার মানে এ এর ভ্যালুটা জিরো হবে না কিন্তু, কারণ জিরো হলে কিন্তু এটা আবার ইনফিনিটি হয়ে যাবে। তার মানে এ আর বি এর ভ্যালু সমান বলে যদি আমি ধরলাম এ এর ভ্যালু 2 হয়, বি এর ভ্যালু যদি 2 হয়, তোমার রেডিয়াসটা 2, ঠিক আছে? তাহলে এটার ডিফারেন্সটা 0, 0/2, 0/2 ইজ ইকুয়াল 0, তাহলে ই এর ভ্যালু কিন্তু 0 হচ্ছে, ঠিক আছে? কিন্তু যদি জিরো না হয় অন্য কোনো ভ্যালু হয়, অন্য কোনো ভ্যালু বলতে 0 থেকে 1 এর মধ্যে, তাহলে সেটাকে বোঝা যাবে সেটা হচ্ছে ইপিলিপ্টিক, কি বলে ইপিলিপ্টিক্যাল শেপ, ঠিক আছে? যদি 0 হয় তাহলে সার্কুলার, যদি 0 আর 1 এর মাঝখানে হয় তাহলে হচ্ছে ইপিলিপ্টিক্যাল শেপ হবে, ঠিক আছে? এখানে লেখা আছে দেখেন, দ্য ভ্যালু অফ ইসেন্ট্রিসিটি মানে ই এর ভ্যালুটা অফ আ সার্কুলার অরবিট ইজ 0 সিন্স বোথ এ এন্ড বি আর ইকুয়াল। আচ্ছা, তারপর এখানে বলছে whereas the value of eccentricity of an elliptic orbit lies between 0 and 1, এটা কি বুঝা গেছে? সবাই একটু বলেন তো। ম্যাম এটা ইলিপ্টিক্যাল না ম্যাম? ইলিপ্টিক্যাল, আমি কি ইপিলিপ্টিক বলতেছি জি বারবার? ম্যাম, সরি, এটা বলতেছি। ইলিপ্টিক হবে, ঠিক আছে? সরি, এটা আমি ভুল বলছি ম্যাম, বারবার। হ্যাঁ বলেন, কোশ্চেন হ্যাঁ এরকম বলেন। একটা বলছিলাম যে এ এর মান 1 এর থেকে বড়, 1 এর থেকে ছোট। এর মান 1 এর থেকে বড় হলে আর ছোট হলে কি কি হবে? এখন এর মান একের থেকে বড় ছোট হলে কি হবে সেটা নিচে দেখাচ্ছি। আপনারা যে কোনো একটা সেটাই এর তো ম্যাম ভ্যালু, নির্দেশ করবে ম্যাম, সেটা কি উপবৃত্ত নাকি অধিবৃত্ত? উপবৃত্ত অধিবৃত্ত বাংলা তো ভুলে গেছি, কি বলে ইলিপ্টিক্যালের বাংলা কি? মানে হচ্ছে হলো আপনার উপবৃত্ত ম্যাম। তাহলে উপবৃত্ত হবে, অধিবৃত্ত কখনোই হবে না, ঠিক আছে? এটা কেন হবে আমি একটু নিচে একটু ব্যাখ্যা দিচ্ছি, একটু নিচে যাচ্ছি, একটু ফিগার আছে, একটু ফিগার থেকে বলতেছি, এক মিনিট দাঁড়ান। এই যে এইটা হচ্ছে, যেটা হচ্ছে আমার দেখেন একটা সার্কেল আঁকা আছে, দেখতে পাচ্ছেন? এই যে এটা, সেখানে ই ইজ ইকুয়াল 0 দিছে, দেখছেন? এখানে ই ইজ ইকুয়াল 0 দিছে, এটা হচ্ছে সেন্টার, তাহলে এটা হচ্ছে সম্পূর্ণ সার্কুলার শেপ হবে, ঠিক আছে? স্যাটেলাইটের সাইজটা বা শেপটা হবে সার্কুলার। তারপরে যত ই এর ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে হবে ততই হচ্ছে কি হবে? ইলিপ্টিক্যাল শেপের হবে, ঠিক আছে? মানে হচ্ছে সার্কেল থেকে একটু বিচ্যুতি হচ্ছে, দেখেন এটা হচ্ছে সেন্টার, ঠিক আছে? এটা সার্কেল, যতই ই এর ভ্যালু 0 আর 1 এর মাঝখানে হবে তত কি মতন শেপ হবে? এটার ইলিপ্টিক্যালের মতন শেপ হবে, ঠিক আছে? এখন কথা হচ্ছে জিজ্ঞাসা করতে পারেন যে ম্যাডাম এটা কি 0 আর 1 বাদে কোনো ভ্যালু হবে না, 0 আর 1 মাঝখানে ছাড়া? না, এটা হচ্ছে 0 আর 1 এর মাঝখানেই ভ্যালু হবে, ঠিক আছে? আপনারা বাংলায় কি যেন বললো তুষার? উপবৃত্ত, ঠিক আছে? উপবৃত্তের শেপই হবে, অধিবৃত্ত হবে না। এখানে দুইটা শেপের কথাই উল্লেখ আছে, দুইটা শেপেই হতে পারে, তাছাড়া অন্য কোনো শেপে হবে না, হয় সার্কুলার হবে না হলে ইলিপ্টিক্যাল হবে, ঠিক আছে? আমি প্রথম থেকে খালি ইপিলিপ্টিক বলে আসছি, ইপিলিপ্টিক না সরি, ইলিপ্টিক্যাল হবে, ঠিক আছে? এটা কিন্তু ঠিক আছে, এটা হচ্ছে বাংলাটা তুষার বললো উপবৃত্ত, ওকে? আচ্ছা, এটা বুঝতে পারছেন তো তাইলে, না? যে 0 যদি হয় ই এর ভ্যালু তাইলে সার্কুলার, আর যদি ই এর ভ্যালু 0 থেকে 1 এর মাঝখানে হয় তাইলে কি হবে? ইলিপ্টিক্যাল, মানে তার মানে কি উপবৃত্তের ম্যাম মতো। 1 থেকে ছোট হবে সব সময়? 1 থেকে ছোট হবে সব সময়, হ্যাঁ। 0 আর 1 এর মাঝখানে ভ্যালু থাকবে সব সময়, ঠিক আছে? 0 হতে পারে অথবা 0 1 এর মাঝখানে ভ্যালু হতে পারে। ম্যাম 1 এর বেশি হবে না কেন? 1 এর বেশি হবে না কারণ এটা আমি মানে এটা কোনো ব্যাখ্যা 1 এর হচ্ছে বেশি এরকম, হলে অধিবৃত্ত হয়ে এটা যাবে। হচ্ছে অধিবৃত্ত হবে, এটা ব্যাখ্যা না, ব্যাখ্যাটা হচ্ছে অরবিটাল মেকানিক্স, ঠিক আছে?
এটা হচ্ছে একটা স্টাডি, যেটা আমাদের জানতে হবে যে এটা এরকমই হয়, মানে এটা বাদ দিয়ে হয় না। কেন হয় না এটার কোনো ব্যাখ্যা নাই, ঠিক আছে, এটা এরকমই হয়। এই না ম্যাম, ম্যাথমেটিক্স এ বইয়ে এরকম লেখা ছিল যে এর মান কি? যদি একের বড় ছোট এরকম একটা ব্যবধান ছিল, যে যদি ছোট হ্যাঁ হয় তাহলে উপবৃত্ত, বড় হলে অধিবৃত্ত। হ্যাঁ, সেটা তো অবশ্যই, কিন্তু এটা এখানে অধিবৃত্তের কথা তো আসতেছে না, অধিবৃত্তটা তো আমি আনছি না। এখানে এর ভ্যালু 0 থেকে 1 পর্যন্ত হতে পারে, আর যেহেতু 0 থেকে 1 পর্যন্ত হতে পারে তাহলে শুধুমাত্র সার্কুলার শেপ অথবা ইলিপ্টিক্যাল শেপের হতে পারে, অন্য কোনো শেপের হতে পারে না। এটা হচ্ছে মানে অরবিটাল মেকানিক্স এই কথাটা বলছে, ঠিক আছে। তো আমরা এটা চেঞ্জ করতে পারি না, ওকে। আচ্ছা, in the above figure the satellite orbit corresponding to eccentricity value of e মানে e value of 0 is a circular orbit, and the remaining 3 satellite orbits are of elliptical corresponding to the eccentricity values। যে এখানে এটার কথা বলছে, ফিগারের কথা বলছে যে এটা হচ্ছে ইলিপ্টিক্যাল, এটাও ইলিপ্টিক্যাল, এটাও ইলিপ্টিক্যাল। যত বেশি ভ্যালু বাড়ছে তত দেখেন যত বেশি চ্যাপ্টা হচ্ছে, দেখছেন, তত বেশি চ্যাপ্টা হয়ে যাচ্ছে জিনিসটা। আচ্ছা, তারপরে এখন আসছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে মিন অ্যানোম্যালি। মিন অ্যানোম্যালি, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। মিন দেখে প্রথমে বোঝা যাচ্ছে যে অ্যাভারেজ কোন টার্ম হবে, ঠিক আছে। আর অ্যানোমালিটা কি সেটা আমি এখন বোঝাচ্ছি। কথাটা হচ্ছে আগে জানতে হবে আমাদের পেরিজি পয়েন্টটা কি। পেরিজি একটা পয়েন্ট আছে, পেরিজি, পেরিজি, ঠিক আছে। আপনারা এই নামটা শুনছেন, পেরিজি, অ্যাপোজি, পেরিজি। আমাদের এই দুইটা পয়েন্ট আমাদের এখানে খুবই মানে খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো পেরিজি পয়েন্টটা কি, আমি একটা ছবি দেখাই নিয়ে আসি তাহলে ভালোভাবে বোঝা যাবে। এই যে নিচে একটা ছবি দেখাছিলাম, দেখেন, দেখতে পাচ্ছেন একটা পেরিজি পয়েন্ট লেখা আছে। ম্যাম এ পেরিজি বাংলা কি? পেরিজির বাংলা তো বলতে পারবো না, বাংলা আসলে জানি না, দেখতে হবে পেরিজির বাংলা কি, একটু ম্যাম দেখে এটা নিয়েন। ওকে ম্যাম। কি বোঝায় এটা দ্বারা? হ্যাঁ, এটা দ্বারা কি বুঝাচ্ছে? এটা দ্বারা কি বোঝাচ্ছে সেটাই তো বুঝাচ্ছি, কিন্তু বাংলাটা বলতে পারছি না। পেরিজি দিয়ে বুঝাচ্ছে যে আমাদের একটা পয়েন্ট, যে পয়েন্টটা আর্থ স্টেশনের বা আর্থের, ঠিক আছে, সবচেয়ে কাছের পয়েন্ট। আমাদের যে স্যাটেলাইটটাকে আমরা একটা অরবিটে পাঠাবো, আর্থ অরবিট, ঠিক আছে, ওই আর্থ অরবিটের মানে ইকুইল্যাটারাল প্লেনের, আর্থ অরবিটের সবচেয়ে কাছের যে প্লেনটা বা পয়েন্টটা, সরি প্লেন না পয়েন্ট, সেই পয়েন্টটাকে বোঝাচ্ছে পেরিজি পয়েন্ট, মানে সবচেয়ে কাছের পয়েন্টটা, ঠিক আছে। এখানে দেখেন সবচেয়ে কাছের পয়েন্টটা পেরিজি পয়েন্ট, এই যে এখানে দেখেন, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের পেরিজি পয়েন্ট। এটা কেন পেরিজি পয়েন্ট? এটা তো স্যাটেলাইট অরবিট, ঠিক আছে, এটা কার চারপাশে ঘুরতেছে, আর্থের। এই সবুজটা, এই দেখতে পাচ্ছেন, এই যে একটা বৃত্ত আঁকা আছে, এই সবুজ, তার নিচে এরকম, আমি ছবিটা এরকম করে আঁকতেছি, দেখতে পাচ্ছেন জিনিসটা? এটা কি মনে হচ্ছে বলেন তো, এটা কি? এটাই পেরিজি। এটাই পেরিজি না, এই গোলটা কি? আমাদের এটা তো স্যাটেলাইট, স্যাটেলাইট কার চারপাশে ঘুরে? আর্থের। পৃথিবী, পৃথিবী। পৃথিবী। আচ্ছা, আপনারা সবুজ দেখে বুঝতেছেন না, পৃথিবী ওই যে ক্ষুদ্র ক্ষুদ্র যে ম্যাপের মতন থাকে, গোল একটা ইয়ের মতন, ঠিক আছে, কমলা লেবুর মতন, ওর মাঝখানে মাঝখানে অনেক হচ্ছে ম্যাপের মতন ছোট ছোট দিক দেওয়া থাকে। তো এরকম করে একটা শেপ আঁকা হয়েছে আর কি, গোল। আমি ওটা একটু মানে লাল দাগ দিয়ে দিচ্ছি, এখন লাল দাগটা সরালে আরো ভালো করে বোঝা যাবে। দেখেন তো, এখন বুঝতে পারতেছেন এটা পৃথিবী? বোঝা যাচ্ছে ম্যাম, না পৃথিবী? হ্যাঁ যে বলেন। যেটা হলো যে আমরা যে বৃত্ত বৃত্ত বা উপবৃত্ত যেটা দেখছি, হুম। ওইটা তো ওয়ানের বেশি হবে না। ওয়ানের হ্যাঁ। বেশি হবে না যেটুকু বলছেন, এই কারণে যে ওয়ানের বেশি হইলে তুষার বলছে যে অর্ধবৃত্ত হবে। হুম। অর্ধবৃত্ত হইলে তো অরবিটটা কমপ্লিট হবে না, এই কারণে মনে হয় হয়তো ওয়ানের বেশি হবে না। হতে পারে, এরকম ব্যাখ্যা থাকতে পারে, ঠিক আছে, যেহেতু এখানে ম্যাম মেকানিক্সে বলা হয়েছে। হ্যাঁ বলেন। একের চেয়ে বেশি হবে না, কারণ এখানে যে ইকুয়েশনটা আছে √a² - b², b² শুড বি নেগেটিভ। হুম। যদি নেগেটিভ হয় তাহলেই √a² - b² এর ভ্যালুটা এর চেয়ে বড় হবে, তাহলে একের চেয়ে বেশি হয়, বাট b² তো পজিটিভ অলওয়েজ, এই জন্য এটা কখনোই একের বেশি হবে না, একই হতে পারবে না। রাইট, কারণ বি এর ভ্যালুটা কিন্তু আসলেই আপনারা যে কোনো একটা ভ্যালু নেন, দেখেন কি হয়, ধরলাম একটা ভ্যালু বলেন শামীম, দুইটা ভ্যালু বলেন এ আর বি এর, দেখা যাক কি হয়, বলেন ম্যাম সর্বোচ্চ আমি ভ্যালু ম্যাথমেটিক্যালি ড্রাইভ করছি ম্যাম। বলেন, একটা সর্বোচ্চ ভ্যালু বলেন, তাইলে আমরা তাহলে সবাই শুনতে পাবে, বুঝতে পারবে, একটা ম্যাম সর্বোচ্চ আমরা ভ্যালু বলেন। এ তো গ্রেটার ভ্যালু, এ কে যদি আমরা 2 ধরি আর বি কে যদি 1 ধরি, তাহলে 2² - 1², দ্যাট মিন্স √1 ডিভাইডেড বাই 2, 1 ডিভাইডেড বাই 2, দ্যাট মিন্স 0.5। এখন সব সময় একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের কিন্তু রুট আছে একটা,
সো ভ্যালু কিন্তু বেশি হতেও পারে, কিন্তু রুট দিয়ে কিন্তু ভ্যালুটা কমে যাবে। আর একটা ব্যাপার, সবসময় বিটা কিন্তু এর চাইতে ছোট হবে। তাহলে যদি শামীম বলছে যেটা, সেটাও হতে পারে। আপনারা যে কোনো ভ্যালু ইউজ করলেও সেটা দেখতে পারেন। আবার নিচে কিন্তু একটা ভাগ আছে, ভাগ কি আছে, এ স্কয়ারের ভাগ আছে, তাই না? তো আমরা যদি আরো সহজ করে ফেলি ইকুয়েশনটাকে, তাহলে এটা কি করতে পারি, এটা কিন্তু রুটের এটাকে রুটের ভিতরেও নিতে পারি যদি আমরা করতে চাই, কিন্তু এটাকে রুটের বাইরে নিচে বলে এ আছে। তাহলে আমরা যদি এটাকে রাখি 5, বা শামীম যেটা বললো, শামীম কত বললেন, 2 বললেন, 2 বিয়োগ 1 বললেন, 2 যদি নিই তাহলে 4 বিয়োগ 1 মানে হচ্ছে রুট ওভার কত বলেন, রুট ওভার 3, তাই না? 4 থেকে 1 বিয়োগ দিচ্ছি, তাহলে 3 বাই কত হচ্ছে 2, মানে √3/2। √3/2 এর ভ্যালু কত? 0.866 কত? শুনতে পাইনি। 86 সামথিং হবে ম্যাম। আচ্ছা, তারপরে আরো একটা ভ্যালু ধরলাম, একটু বেশি পার্থক্যের ভ্যালু যাই হোক ধরি, একের চেয়ে ছোটই হবে ম্যাম। একটা ছোটই হবে। আচ্ছা ঠিক আছে। তারপরে এখন দেখেন যেটা বলতেছিলাম, যে পেরিজি পয়েন্টটা তাহলে কি, আমাদের পৃথিবীটা হচ্ছে এই যে মাঝখানেরটা, যার চারপাশে ঘুরছে হচ্ছে স্যাটেলাইট অরবিট, ঠিক আছে? তো আমাদের স্যাটেলাইট অরবিটে পৃথিবীর সবচাইতে কাছের যে পয়েন্টটা, সেই পয়েন্টটাকে বলা হচ্ছে পেরিজি পয়েন্ট। আর এই পৃথিবীটা কোন প্লেনে আছে, পৃথিবীটা যে প্লেনে আছে সেই প্লেনটাকে বলা হচ্ছে ইকুয়াটোরিয়াল প্লেন, ঠিক আছে? আর স্যাটেলাইটটা যে প্লেনে আছে, ঠিক আছে, সেই প্লেনটাকে বলা হচ্ছে আমাদের এই যে অরবিটাল প্লেন। ওকে, তাহলে আর আরেকটা কথা বলে দিই এখান থেকেই, যে এই দুইটার মধ্যে অরবিটাল প্লেন এবং ইকুইল্যাটারাল প্লেনের মধ্যে, ঠিক আছে, যে অ্যাঙ্গেলটা সেটাকে বলা হয় ইনক্লাইনেশন। এটা একটু পরে আছে, জাস্ট বলে রাখলাম। তো পেরিজি পয়েন্টটা হচ্ছে আমাদের পৃথিবী মানে স্যাটেলাইট যে পৃথিবীর চারপাশে ঘুরতেছে, ঠিক আছে, স্যাটেলাইটের ওপরে পৃথিবী থেকে সবচেয়ে যে কাছের পয়েন্টটা, ক্লোজ যে পয়েন্টটা, সেটাই হচ্ছে পেরিজি পয়েন্ট, ঠিক আছে? তারপরে এখন বলছে মিন অ্যানোমেলি। মিন বলতে বোঝাচ্ছে হচ্ছে অ্যাভারেজ, ওকে? আর অ্যানোমেলি বলতে কি বোঝাচ্ছে দেখেন, অ্যানোমেলি বলতে মানে অ্যাঙ্গুলার পজিশন বোঝাচ্ছে, ঠিক আছে? এখন অ্যাঙ্গুলার পজিশনটা, অ্যাভারেজ অ্যাঙ্গুলার পজিশনটা কার রেসপেক্টে, ওই পেরিজির রেসপেক্টে। তাহলে মিন অ্যানোমেলি বলতে মানে টোটালি কি বোঝাচ্ছে, এটা হচ্ছে একটা অ্যাভারেজ ভ্যালু দেয় কার, স্যাটেলাইটের। কোন ভ্যালু দেয় অ্যাভারেজ, সেটা হচ্ছে অ্যাঙ্গুলার পজিশনের, মানে স্যাটেলাইটটা কেমন অ্যাঙ্গুলার পজিশন করে আছে আর্থের সাথে, ঠিক আছে, অ্যাভারেজ ভ্যালু দেয় সেটার উইথ রেসপেক্ট টু কোন পয়েন্ট, পেরিজি পয়েন্ট, ঠিক আছে? যে আমাদের আমাদের যে স্যাটেলাইটটা আছে, সেই স্যাটেলাইটটার কি, আমাদের সেই স্যাটেলাইটটার পজিশন দিবে কোন অ্যাঙ্গুলার পজিশন, সেটার অ্যাঙ্গুলার পজিশনের কি বলে অ্যাভারেজ ভ্যালু দিবে। মিন বলতে অ্যাভারেজ, অ্যানোমালি বলতে বোঝাচ্ছে অ্যাঙ্গুলার পজিশন, মানে মিন অ্যাঙ্গুলার পজিশন অফ স্যাটেলাইট, ঠিক আছে, উইথ রেফারেন্স টু পেরিজি। পেরিজি পয়েন্টের সাপেক্ষে আমাদের স্যাটেলাইটের অ্যাঙ্গুলার পজিশনের হচ্ছে আমাদের অ্যাভারেজ ভ্যালু দিবে। এখন এটা কেমন করে দিবে দেখেন, একটু লেখা আছে, বলছে ইফ দ্য অরবিট ইজ সার্কুলার, যদি আমাদের অরবিটটা সার্কুলার হয় তাহলে কি হবে, দেন দ্য মিন অ্যানোমালি গিভস দ্য অ্যাঙ্গুলার পজিশন অফ দ্য স্যাটেলাইট ইন দ্য অরবিট। তাহলে মিন অ্যানোমালি যেটা দিবে সেটা হচ্ছে আমাদের অ্যাভারেজ অবস্থাটা বোঝাবে, ঠিক আছে, স্যাটেলাইটের অ্যাঙ্গুলার পজিশনের। বাট যদি অরবিটটা সার্কুলার না হয়, ইলিপ্টিক্যাল হয়, তাহলে দ্য ক্যালকুলেশন অফ এক্সাক্ট পজিশন ইজ ভেরি ডিফিকাল্ট। কারণ ওটার হচ্ছে মিনিমাম বা হচ্ছে ধরেন অ্যাভারেজ যে ভ্যালুটা, অনেকগুলো ভ্যালুর মধ্যে পায়ে পায়ে অ্যাঙ্গুলার পজিশন এটা হতে পারে, এটা হতে পারে, এরকম করে করে একটা অ্যাভারেজ পাবো। ওই অ্যাভারেজ ভ্যালুটা পাওয়া বেশ টাফ, কার ক্ষেত্রে, ইলিপ্টিক্যালের ক্ষেত্রে। কিন্তু সার্কুলার ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে কাছাকাছি হয়, তাহলে আমাদের অ্যাভারেজ করতেও বেশি কষ্ট হয় না, বা অ্যাভারেজটাও বেশ এক্সাক্ট পাওয়া যায়, ঠিক আছে? কিন্তু আমাদের এক্সাক্ট পজিশন হচ্ছে ইলিপ্টিক্যালের ক্ষেত্রে পাওয়া বেশ কঠিন। অ্যাট দ্যাট টাইম মিন অ্যানোমালি ইজ ইউজড অ্যাজ অ্যান ইন্টারমিডিয়েট স্টেপ। মানে ইন্টারমিডিয়েট স্টেপ বলতে বোঝাচ্ছে মানে মাঝারি কোনো একটা স্টেপ, মানে ধরেন কোন একটা মানে অ্যাপ্রক্সিমেট বোঝাচ্ছে আর কি, এটা বোঝানোর জন্য এটা ইউজ করছে। মানে কোনো এক্সাক্ট পজিশন বোঝা যাচ্ছে না, ঠিক আছে? মানে আমরা এই দুটার মাঝখানে একটা পজিশন হতে পারে, দুইটা পয়েন্ট দেওয়া আছে, এই দুটার মাঝখানে কোনো একটা পজিশন হতে পারে, ঠিক আছে? কোনো এক্সাক্ট পজিশন বলে নাই যে এই পজিশনে এই অ্যাঙ্গেলেই থাকবে আমাদের স্যাটেলাইটটা, ঠিক আছে? এটা হচ্ছে জাস্ট একটা ধারণা করা হচ্ছে, একটা অ্যাপ্রক্সিমেটের মতন ভ্যালু বলা হচ্ছে, ইন্টারমিডিয়েট ভ্যালু। আর এর ক্ষেত্রে আমাদের কি বলে, সার্কুলারের ক্ষেত্রে আমাদের একটা এক্সাক্ট পজিশন জানা যাবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মিন অ্যানোমেলি। তাহলে আমাদের মিন অ্যানোমেলি থেকে কি বুঝতে পারবো, এই যে নিচে যাই যদি আমরা, কি বুঝতে পারবো বলেন তো? এখান থেকে আমরা পেজি পয়েন্ট দেওয়া আছে, ঠিক আছে, আমরা এটা, এই পয়েন্ট হচ্ছে পেজি পয়েন্ট, এই পয়েন্টের সাপেক্ষে নিতে হবে। তাহলে আমরা কি বুঝবো বলেন তো, স্যাটেলাইটের বলেন কি বুঝবো, কেউ বলতে পারবে? ম্যাম কোশ্চেনটা একবার এটা পৃথিবীর সবচেয়ে ক্লোজেস্ট পয়েন্ট।
এটা পৃথিবীর সবচেয়ে ক্লোজেস্ট পয়েন্ট। এটার সাপেক্ষে আমরা মিন অ্যানোমালি যখন বের করব তখন কি বুঝাবে, যে আমাদের স্যাটেলাইট অরবিটটা কি মানে কোন পজিশনটা বুঝাবে বলেন তো? অ্যাঙ্গুলার পজিশন বলতে কি বোঝাচ্ছে? ম্যাম অ্যাকচুয়ালি ওই যে মিন অ্যালুমিনি এই জিনিসটাই বুঝি নাই। আচ্ছা, মিন বলতে বোঝাচ্ছে, আমি বললাম না গড়। অ্যাভারেজ, অ্যাভারেজ অ্যাঙ্গুলার পজিশন। অ্যাভারেজ অ্যাঙ্গুলার পজিশন বলতে বোঝাচ্ছে যে আমরা আমাদের যে স্যাটেলাইটটা আছে, স্যাটেলাইট যে অরবিটটা আছে, ঠিক আছে, এই পেরিজি পয়েন্টের সাপেক্ষে সে পৃথিবীর সাথে মানে পৃথিবীর সাপেক্ষে অ্যাঙ্গুলারলি কত মানে পজিশন আছে, কত অ্যাঙ্গেলে আছে, ঠিক আছে, এটার একটা এক্সাক্ট ভ্যালু দিবে। যদি আমাদের স্যাটেলাইটের অরবিটটা সার্কুলার হয়, ঠিক আছে, সার্কুলার হইলে আমাদের ওই অ্যাঙ্গুলার যে পজিশনটা পাবো আমি স্যাটেলাইটের, সেটা একদম পারফেক্ট হবে। আর যদি হচ্ছে আমাদের ইলিপ্টিক্যাল হয়, তাহলে তো আমরা জানি যে ইলিপ্টিক্যালের ক্ষেত্রে আমাদের কি কোনো এক্সাক্ট পজিশন পাবো না, আমরা একটা ইন্টারমিডিয়েট ভ্যালু পাবো, মানে একটা কাছাকাছি ভ্যালু পাবো যে এই অ্যাঙ্গুলার পজিশনে স্যাটেলাইট অরবিটটা আমাদের পেরিজি পয়েন্টের সাপেক্ষে আর্থের সাথে থাকতে পারে, ঠিক আছে। আমরা তো একটা অ্যাঙ্গেল করে থাকবে, স্যাটেলাইটটা দেখতেছেন না, এখানে একটা অ্যাঙ্গেল করে আছে, এখানে তো একটা অ্যাঙ্গেল করে আছে, তাই না, আর্থের সাথে একটা অ্যাঙ্গেল করে ঘুরবে, ওটাকেই বলা হচ্ছে মিন অ্যানোমেলি, মানে অ্যাভারেজ একটা আমাদের অ্যাঙ্গুলার পজিশন অফ দ্য স্যাটেলাইট অরবিট, কার সাপেক্ষে? পেরিজি পয়েন্টের সাপেক্ষে। আর সেই পেরিজি পয়েন্টটা কি? আর্থের সবচেয়ে ক্লোজেস্ট পয়েন্ট, ঠিক আছে। এই পয়েন্টটা আর্থের যেহেতু সবচেয়ে কাছের, এই পয়েন্ট থেকে আমরা ইজিলি বুঝতে পারবো যে মিন অ্যানোমেলি কত হবে, ঠিক আছে। যদি মিন অ্যানোমেলি ম্যাম বোঝা যায়, হ্যাঁ বলেন। আমরা কি বলেন। তাহলে সার্কুলার, যখন সার্কুলার শেপটা হবে, হ্যাঁ, হুম, তখন কি আমরা পেরিজি পয়েন্টটা পাবো না? পেরিজি পয়েন্ট পাবো না কেন? সব দিক থেকে রোটেশন সমান হয়ে যাচ্ছে। সব দিক থেকে রোটেশন শুরু সমান হইলেও আমরা এই যে ধরলাম এটা এরকম না হয়ে এটা এইরকম, ঠিক আছে, আমরা সব দিকের পয়েন্ট সমান হতে পারে, এখানে যেরকম ডিস্টেন্স আছে এখানেও সেরকম ডিস্টেন্স, তাও একটা পয়েন্ট ধরে নিতে হয় আর কি, যে এটা পেরিজি পয়েন্ট সবচেয়ে কাছের, আর সেটা তখন তো ধরার একটা ধরে নিলেই হবে। একটা যে কোনো ধরে নিলেই হবে, কারণ এটা তো রেডিয়াস সবগুলোকে সমান, বুঝতে পারছেন, কারণ যেহেতু রেডিয়াস সমান সেহেতু হচ্ছে পৃথিবীর চারপাশে যখন ঘুরবে তখন সবগুলো পয়েন্টই কিন্তু পৃথিবী থেকে মোটামুটি কাছাকাছি দূরত্বেই থাকবে, তার মধ্যে যেটা সবচেয়ে কাছে হবে সেটা নিতে হবে। বাট যে কোনো পয়েন্টই কিন্তু আমাদের দেখেন একটা মানে যদি আমার পৃথিবীটা এরকম গোল হয়, ঠিক আছে, ধরলাম এরকম গোল, আমাদের হচ্ছে যে স্যাটেলাইটটা সেটা এর সাথে এরকম ডিস্টেন্স মানে এরকম করে আছে, এরকম করে আছে, ঠিক আছে, এরকম, এটা স্যাটেলাইট। এই যে এরকম যেরকম ইলিপ্টিক্যালটা আঁকছি সেটা হচ্ছে এখানে আমি সার্কুলারটা আঁকছি, ঠিক আছে। তো আমার এখানে দেখতে হবে যে সবকিছু যেহেতু ডিসটেন্স সেম, সুতরাং আমাদের কি বুঝতে হবে যে কোন পয়েন্টটা সমান হবে আমাদের মানে সরি কাছে হবে আমাদের আর্থ থেকে। এখানে দেখে কোন পয়েন্টটা সবচেয়ে বেশি কাছে মনে হচ্ছে বলেন তো? আমাদের কিন্তু এই পাশেও পয়েন্টও কাছে মনে হচ্ছে, এই পাশে পয়েন্টও কাছে মনে হচ্ছে, তাই না? দুই পাশেই মনে হচ্ছে না? এটাও মনে হচ্ছে আবার এটাও মনে হচ্ছে। তাহলে এই যে এই পয়েন্টটাও বোঝা যাচ্ছে যে এই পয়েন্টটাও হতে পারে, এই পয়েন্টটাও হতে পারে, তাহলে যে কোনো একটা পয়েন্ট নিলেই হচ্ছে, ঠিক আছে। এই দুটো পয়েন্ট, তাই বলে আবার ওপরের ওই যে এই পাশের পয়েন্ট না নিলে হবে না, এই কাছের কোনো একটা পয়েন্ট নিতে হবে, ঠিক আছে। আর দেখেন আরেকটা জিনিস, যদি এরকম হয় তাহলে অ্যাঙ্গেলটা একদম পারফেক্টলি বোঝা যাবে যে এই কি বলে সার্কেলের সাথে আরেকটা সার্কেল কেমন করে আছে, আমাদের পৃথিবীটা তো সার্কুলার, তাই না? তো এর সাথে আরেকটা সার্কেল কেমন করে আছে, কত অ্যাঙ্গেল করে আছে, এটা সহজে বোঝা যাবে, কিন্তু যখন ইলিপ্টিক্যাল শেপ হবে তখন এটা বের করা বেশ টাফ হবে, কারণ আমাদের পয়েন্টটাও তো দেখেন এখানেও পয়েন্টটার কাছাকাছি, এদিকেও কিন্তু পয়েন্ট কাছাকাছি, কিন্তু আমাদের এই পয়েন্টটা নিশ্চয়ই বেশি কাছাকাছি বলে এই পয়েন্টটা নিচ্ছে, এটা মেজারমেন্ট করে নিতে হবে। খালি চোখে দেখে যেটুকু বোঝা যাচ্ছে সেটুকুতে আর কি লেখা আছে এরকম পয়েন্ট, এটা তো এত সহজে বের করে না, এটা অনেক টাফ ভাবে বের করে, ঠিক আছে। পয়েন্ট গুলো মেজার করে করে যে সবচেয়ে কাছের কোনটা হয় সেভাবে বের করে, কিন্তু সার্কুলারের ক্ষেত্রে ওই দুইটা পয়েন্ট কিন্তু কাছাকাছি, দুইটা পয়েন্টের মধ্যে যে কোনো একটা পয়েন্ট নেওয়া যায় এরকম করে, ঠিক আছে। এখন আর্গুমেন্ট অফ পেরিজি। আচ্ছা এখন দেখেন স্যাটেলাইট অরবিট কাটস দ্য ইকুইল্যাটারাল প্লেন। আচ্ছা এখন আমাদের ইকুইল্যাটারাল আর হচ্ছে অরবিটাল প্লেন কি সেটা বলছে, ঠিক আছে। আমাদের অরবিটাল প্লেন কি, যেখানে হচ্ছে মুভিং বডিটা আছে মানে আমাদের কি বলে স্যাটেলাইট আছে সেটাই হচ্ছে অরবিটাল প্লেন। আর ইকুইল্যাটারাল প্লেনটা কি, সেন্ট্রাল যে বডি, সেন্ট্রাল বডি কি আমাদের আর্থ, ওটা চারপাশে যেহেতু ঘুরছে তো সেটাকে বোঝাচ্ছে ইকুইল্যাটারাল প্লেন। তো স্যাটেলাইট কি করে, কাটস দ্য অরবিটাল কি বলে ইকুয়াটোরিয়াল প্লেন ইন অ্যাট 2 পয়েন্টস, মানে আমাদের ইকুয়াটোরিয়াল প্লেনকে মানে আর্থের সাথে যে প্লেনটা আছে সাপেক্ষে যে প্লেনটা আছে সেটাকে আমাদের হচ্ছে স্যাটেলাইট অরবিট দুইটা পয়েন্টে ছেদ করে বা দুইটা কি করে প্লেনে ছেদ করে, ঠিক আছে। এই যে এই চিত্রে পয়েন্ট। একটু দেখা যাবে। আচ্ছা এখানে দেখেন আমাদের বলা হয়েছে যে স্যাটেলাইট অরবিটটা আমাদের কি কোন প্লেনকে ছেদ করে,
ইকুয়াটোরিয়াল প্লেনকে দুইটা পয়েন্টে ছেদ করে, ঠিক আছে? ইকুয়াটোরিয়াল প্লেন কোনটা? এইটা। আরেকবার আমি বলতেছি, দেখেন দুইটা প্লেনের কথা বলা আছে, আরেকবার আমি বলতেছি, একটা হচ্ছে ইকুয়াটোরিয়াল প্লেন, একটা হচ্ছে অরবিটাল প্লেন, ঠিক আছে? আমাদের স্যাটেলাইট অরবিটটা কাকে ছেদ করবে? এই দেখেন আমি বলতেছি, এটা হচ্ছে স্যাটেলাইট অরবিট, ঠিক আছে? এটা হচ্ছে এখানে একবার ছেদ করবে, ঠিক আছে? আর এখানে একবার ছেদ করবে। যদি দুইটা প্লেনের কথা ধরা হয় তাহলে এখানে একবার আর এখানে একবার, তাই করছে না? আমাদের প্লেনটা তো এটা, এই যে এই প্লেনটা, চার কোণা যে সবচেয়ে বড় প্লেনটা, এটাই তো ইকুয়াটোরিয়াল প্লেন, তাই না? এটাকে এখানে ছেদ করতেছে না? বলেন তো। আর এটাকে এখানে না? বলেন। জি ম্যাম। তাহলে মানে দুইটা পয়েন্ট পাবো আমি, যে হচ্ছে আমরা যখন আমাদের আর্থ অরবিট যখন ঘুরবে পৃথিবীর চারপাশে, পৃথিবীর রেসপেক্টে যে প্লেনটা আছে, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ইকুয়াটোরিয়াল প্লেন। ওই প্লেনটাকে আমাদের আর্থ অরবিট দুইটা পয়েন্টে ছেদ করবে। একটা পয়েন্ট হচ্ছে ওপরের দিকে থাকবে, একটা পয়েন্ট হচ্ছে নিচের দিকে থাকবে। সোজা কথায় বলতে যদি বলা হয় তাহলে রোটেশন হচ্ছে, ঠিক আছে? তো রোটেশনটা এদিক থেকে এদিকে হচ্ছে, যে এদিক আমরা বলতে পারি এদিকে একটা রোটেশন আর এদিকে একটা রোটেশন, দুইটা রোটেশনের সময় আমাদের ছেদ করতেছে, ঠিক আছে? দুইটা রোটেশনের সময় ছেদ করতেছে। তাহলে আমরা এখন দেখি তারপরে কি বলছে। দুইটা পয়েন্ট পাইলাম আমরা, ওকে। তারপর এখন বলছে দুইটা পয়েন্টে ছেদ করছে। প্রথম পয়েন্টটা কি? এই প্রথম পয়েন্টটাকে বলা হয় ডিসেন্ডিং নোড। ডিসেন্ডিং নোড কেন? আমাদের উপর থেকে নিচের দিকে যাচ্ছে। আরেকবার ছবি দেখে বোঝায়, এই যে দেখেন, এই যে এই পয়েন্টে প্রথমে ছেদ করছে, ঠিক আছে? এই পয়েন্টটাকে ডিসেন্ডিং নোড কেন বলতেছে? কারণ এখান থেকে আমাদের আসে নিচের দিকে যাচ্ছে, মানে আমাদের এটা হচ্ছে কি পয়েন্ট, বা যদি এই পয়েন্টের কথা ভাবেন যে এই পয়েন্টে যদি ছেদ করে বা এই পয়েন্টে যে কোনো একটা পয়েন্টে, এই পয়েন্টগুলো কি হয়? আমাদের উপর থেকে নিচের দিকে রিভলভ করছে, ঠিক আছে? একটা পয়েন্ট হচ্ছে উপর থেকে নিচের দিকে, একটা পয়েন্ট হচ্ছে নিচের থেকে উপরের দিকে, তাই ম্যাম না? যে set করছে ওর উপরে তো আরেকটা সেট করছে, আমরা ওইটাও কেন ধরতেছি না? কোনটাকে ছেদ করছে? একটা তো অরবিটাল প্লেন, একটা তো অরবিটাল, আর একটা হচ্ছে ইকুয়াটোরিয়াল প্লেন। একটা অরবিটাল আর একটা হচ্ছে ইকুয়াটোরিয়াল। আরো স্পেসিফিক্যালি বললে সবসময় মিশাই দিলাম, দেখেন এই প্লেনে না, এটা হচ্ছে অরবিটাল প্লেন, এই প্লেনটাতে না, সে করবে যে এই প্লেনটাতে, নিচের প্লেনটাতে, তার মানে এখানে একটা, আর এই প্লেনের সাপেক্ষে এটাতে একটা, এই প্লেনটাতে না কিন্তু। ম্যাম ওপরে যেটা করছে হ্যাঁ, ওই ওর সোজাসুজি তো আরেকটা করছে, যে ইলিপস যেটা আছে ওইটা তো আবার সেট করছে না? মানে আপনি বলতেছেন যে ম্যাডাম এই পয়েন্টটার জি কথা? ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, যে কোনো একটা পয়েন্ট ধরতে পারেন, কারণ দুইটা পয়েন্ট ধরতে হবে, আপনার অনেকগুলো পয়েন্টেও ছেদ করতে পারে। এটাও তো দেখেন, যখন এখান দিয়ে যাবে তখন যদি আরেকটু বড় হয় তখন কিন্তু আরো একটা পয়েন্টে ছেদ করতে পারে। কিন্তু এখানে কমনলি দুইটা পয়েন্ট বলছে, কারণ হচ্ছে আমাদের জাস্ট এটা বের করতে হবে যে একটা পয়েন্ট হচ্ছে উপর থেকে নিচের দিকে যাবে, আর একটা পয়েন্ট হচ্ছে উল্টা ডিরেকশনে। একটা হচ্ছে উপর থেকে নিচের দিকে, একটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে। আমি যে ছবিটা একটু আঁকি এখানকার, ধরেন এটা হচ্ছে আর্থ, এটা হচ্ছে স্যাটেলাইট, ঠিক আছে? তারপর আর্থের সাপেক্ষে একটা প্লেন ধরলাম, দেখেন এখানেও কিন্তু দুইটা পয়েন্ট দেখতে পাচ্ছেন অঙ্গন, এ একটা এ একটা, এ একটা এ একটা, দেখতে পাচ্ছেন? এটা আর্থের সাপেক্ষে প্লেন। তো আমার তো আপনি এখন বলতে পারেন ম্যাডাম এখানেও একটা ছেদ করছে, এখানেও একটা ছেদ করছে, এখানেও একটা ছেদ করছে, এখানেও একটা ছেদ করছে, তাহলে যদি তাই হয় তাহলে তো চারটা পয়েন্ট হয়। কিন্তু কথা হচ্ছে এই দুইটা পয়েন্টটা একই ধরা হয়, ঠিক আছে? একটাই পয়েন্ট ধরা হয়, এটাকেও একটা পয়েন্ট ধরা হয়। কেন একটা পয়েন্ট ধরা হয়? কারণ এই পয়েন্টে এদিক থেকে এদিকে যাচ্ছে রোটেশনটা, এই যে এই দিকে, আহা দাঁড়ান, রোটেশনটা এই দিকে, আর এখানে যে ছেদ করছে এটা রোটেশনটা কোন দিকে? এদিক থেকে এদিকে। বুঝতে পারছেন এবার? এখানে ছবির জন্য এরকম লাগতেছে, আবার ধরেন মানে ইপিলিপ্টিক্যাল শেপ আছে, তারপরে হচ্ছে ইকুয়াটোরিয়াল প্লেন দিছে, তার সাথে হচ্ছে অরবিটাল প্লেন দিছে, অনেকগুলো প্লেন দিছে, সেজন্য মনে এরকম মনে হচ্ছে। এখন কি বুঝতে পারছেন ব্যাপারটা? এটা হচ্ছে আর্থ, এটা হচ্ছে স্যাটেলাইটের অরবিট, এটা হচ্ছে আর্থের সাপেক্ষে ইকুয়াটোরিয়াল প্লেন, ঠিক আছে? সেই এই যে আমাদের কি বলে স্যাটেলাইট অরবিটটা আছে, সেটা হচ্ছে কাকে ছেদ করতেছে? আমাদের হচ্ছে ইকুয়াটোরিয়াল প্লেনকে দুইটা পয়েন্টে ছেদ করতেছে, ঠিক আছে? আমরা হচ্ছে একটা কমন পয়েন্ট নিছি এখান থেকে, একটা কমন পয়েন্ট নিছি এখান থেকে। কেন নিছি? কারণ দুইটা পয়েন্টে কি করতেছে, একটা পয়েন্ট হচ্ছে উপর থেকে নিচের দিকে যাবে, আর একটা পয়েন্ট হচ্ছে নিচ থেকে উপরের দিকে যাবে।
যেটা উপর থেকে নিচের দিকে যাবে সেটাকে বলা হচ্ছে ডিসেন্ডিং নোড, আর যেটা নিচ থেকে উপরের দিকে যাবে সেটাকে বলা হচ্ছে অ্যাসেন্ডিং নোড। ডিসেন্ডিং মানে নিচে নামা, অ্যাসেন্ডিং মানে উপরে ওঠা, তাই না? কঠিন লাগছে? জি ম্যাম। আচ্ছা, আসলে একটু ব্যাপারটা কঠিন, মানে স্যাটেলাইট আসলে এত সহজ না, বেশ কঠিন, ঠিক আছে? কিন্তু কিছু করার নাই, একটু বুঝতে হবে। আমি তো সব মানে কঠিন জিনিস পড়াচ্ছি না, একটু সহজই পড়াচ্ছি, ঠিক আছে? একটু চেষ্টা করেন বোঝার। জাস্ট মনে রাখেন যে মানে পেরিজি পয়েন্টটা, ঠিক আছে, সেটা হচ্ছে পৃথিবীর সবচাইতে মানে স্যাটেলাইট অরবিটের যে পয়েন্টটা পৃথিবীর সবচাইতে কাছে সেটা হচ্ছে পেরিজি পয়েন্ট, ঠিক আছে? তারপর আমরা কি বলছি? তারপর আমরা এখন পেরিজি পয়েন্টটা তো জানি। আমরা আর্গুমেন্ট অফ পেরিজির মধ্যে আমরা কি জানতে পারলাম? আমরা জানতে পারলাম স্যাটেলাইট অরবিটটা আমাদের ইকুয়াটোরিয়াল প্লেন মানে পৃথিবীর সাপেক্ষে যে প্লেন সেটাকে দুইটা পয়েন্টে ছেদ করছে, একটা হচ্ছে ডিসেন্ডিং নোড আর একটা হচ্ছে অ্যাসেন্ডিং নোড, ঠিক আছে? প্রথম পয়েন্টটাকে বলা হচ্ছে ডিসেন্ডিং আর সেকেন্ড পয়েন্টটাকে বলা হচ্ছে অ্যাসেন্ডিং। ডিসেন্ডিং নোড মানে হচ্ছে কি হোয়ার দ্য স্যাটেলাইট পাসেস ফ্রম দ্য নর্থার্ন হেমিস্ফিয়ার টু দ্য সাউথার্ন হেমিস্ফিয়ার, মানে নর্থ থেকে সাউথের দিকে যাবে। আর সেকেন্ডের ক্ষেত্রে কি হবে? সাউথ থেকে নর্থের দিকে যাবে। হেমিস্ফিয়ার মানে কি? অর্ধবৃত্ত, তাই না? আমরা অর্ধেক অর্ধেক করে নিছি। একটা হচ্ছে যদি ওপরের দিকে ধরি, ঠিক আছে, যে ওপর থেকে নিচের দিকে নামছে ওই ওপরের অংশটুকুকে আমরা ধরে নিচ্ছি যে কি সাউথ থেকে আমরা সরি নর্থ থেকে সাউথের দিকে যাচ্ছে, তাহলে নিচেরটা কি হবে? তার অপোজিট হবে, যেটা হচ্ছে অ্যাসেন্ডিং নর্থ। তাহলে হয় সেটা হবে সাউথ থেকে নর্দার্নের দিকে, ঠিক আছে? এটা হচ্ছে জাস্ট মনে রাখবেন দুইটা পয়েন্ট অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং, ঠিক আছে? দুইটা পয়েন্ট, একটা আর একটার অপোজিট। একটা যদি নর্থ থেকে সাউথের দিকে যায় আর একটা যাবে হচ্ছে সাউথ থেকে নর্থের দিকে, ঠিক আছে? এখন আর্গিউ এই কয়টা জিনিস পড়ার দরকার কি ছিল আমাদের? আমরা আর্গুমেন্ট অফ পেরিজির জন্য এই কয়টা জিনিস পড়লাম। আর্গুমেন্ট অফ পেরিজি দেখেই বোঝা যাচ্ছে যে আর্গুমেন্ট মানে তো একটা অ্যাঙ্গেল বোঝাচ্ছে, ঠিক আছে? কার কার মধ্যেকার অ্যাঙ্গেল এটা? এটা হচ্ছে অ্যাসেন্ডিং নোড আর পেরিজির মধ্যে। অ্যাসেন্ডিং নোড কিন্তু মানে এই পাশেরটা, ঠিক আছে? এই পেরিজি আর হচ্ছে এই যে আমি এখন তাহলে দেখাই এখানে, যদি পেরিজি পয়েন্ট, ঠিক আছে, যদি এটা পেরিজি পয়েন্ট হয় এই যে এখানে, তাহলে এই পয়েন্ট আর যে এখান থেকে আসছে যে এই পয়েন্ট, ঠিক আছে, এই দুটার মধ্যকার একটা কোণ বের করা হবে। মানে আমাদের পেরিজি পয়েন্ট আর যেটা হচ্ছে আমাদের অ্যাসেন্ডিং নোড নট ডিসেন্ডিং, মানে এই পাশেরটা যেটা নিচ থেকে উপরে দিয়ে যাচ্ছে, ঠিক আছে, এই দুইটা নোডের মধ্যকার হচ্ছে অ্যাঙ্গেল দেখতে হবে যে আমাদের অ্যাঙ্গেলটা কত। সেটাই হচ্ছে আমাদের আর্গুমেন্ট অফ পেরিজি। যদি ছবি অনুযায়ী বলি তাহলে হচ্ছে এই পয়েন্ট আর এই পয়েন্ট, ঠিক আছে, এই দুটো পয়েন্টের মধ্যে আমাদের অ্যাঙ্গেল বের করবে। এই অ্যাঙ্গেলটাই হচ্ছে আমাদের আর্গুমেন্ট অফ পেরিজি, মানে পেরিজির সাপেক্ষে আমি মানে পেরিজির কার কার অ্যাঙ্গেল নিচ্ছে, আমার দুটার অ্যাঙ্গেলের পার্থক্য, একটা হচ্ছে পেরিজি পয়েন্ট আর একটা হচ্ছে অ্যাসেন্ডিং নোডের, ঠিক আছে? অ্যাসেন্ডিংটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, ঠিক আছে, সাউদার্ন হেমিস্ফিয়ার থেকে নর্দার্ন হেমিস্ফিয়ারে যাচ্ছে। হেমিস্ফিয়ার মানে অর্ধবৃত্ত, ঠিক আছে? বুঝা গেছে? বলেন তো বুঝতে পারছেন নাকি? একটু কনফিউজ আছে যে অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং এই হ্যাঁ। দুইটা কোণের ভিতরে না, না অ্যাসেন্ডিং আর পেরিজি পয়েন্ট এই দুইটার ভিতরে? হুম। হ্যাঁ, মানে যেটা হচ্ছে অ্যাসেন্ডিং যেটা হচ্ছে ডিসেন্ডিং এই দুইটার ভিতরে হবে? যেটা না অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং না, অ্যাসেন্ডিং আর পেরিজির মধ্যে, অ্যাসেন্ডিং পয়েন্ট আর পেরিজির মধ্যে, নট ডিসেন্ডিং। মানে যেটা হচ্ছে দেখেন, যেটা হচ্ছে কি বলে নর্থ হেমিস্ফিয়ার থেকে যেটা সাউদার্ন হেমিস্ফিয়ার ছিল সেটা না, যেটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে যাচ্ছিল সেটা, ঠিক আছে? সেই পয়েন্টটা হচ্ছে আমাদের অ্যাসেন্ডিং পয়েন্ট, আর সেই পয়েন্ট আর পেরিজির মধ্যে অ্যাঙ্গেলটাই হচ্ছে আর্গুমেন্ট অফ পেরিজি। যদি আমাদের এই দুইটা পয়েন্ট সেম হয় তাহলে কি হবে? তো ধরলাম আমাদের পেরিজি পয়েন্ট যেটা পৃথিবীর সবচেয়ে কাছের পয়েন্ট, সেটাই যদি আবার অ্যাসেন্ডিং নোডের ওই পয়েন্টটা হয় তাহলে দুটার মধ্যে অ্যাঙ্গেল কিন্তু জিরো হবে, তাহলে আর্গুমেন্ট অফ পেরিজিটা জিরো হয়ে যাবে। যদি আমাদের অ্যাসেন্ডিং নোড যে পয়েন্টটা, ওই পয়েন্টটাই যদি পৃথিবীর সবচেয়ে ক্লোজেস্ট পয়েন্ট হয় তাহলে ওই পয়েন্টটাই পেরিজি, ওই পয়েন্টটাই অ্যাসেন্ডিং নোড, তাহলে তাদের মধ্যকার অ্যাঙ্গেল জিরো হবে, ঠিক আছে? অ্যাঙ্গেল জিরো হলে আর্গুমেন্ট অফ পেরিজিটাও জিরো হবে। জিরো হলে কি বুঝাবে দেখেন, argument of perigee is measured in the orbital plane at earth center in the direction of satellite motion। আচ্ছা, এখানে বলছে যে আমাদের যে আর্গুমেন্ট অফ পেরিজিটা মেজার করা হয় সেটা অরবিটাল প্লেনে মেজার করতেছি at earth center in the direction of satellite motion, মানে আমাদের আর্থ এটা কার রেসপেক্টে করা হচ্ছে সেটা বলছে এখানে, ঠিক আছে? যদি নিচে যাচ্ছি, নিচে আমি একটু বলছি, দেখেন এখানে কি কি আছে, আমাদের আছে
অরবিটাল প্লেন, ঠিক আছে, এটার রেসপেক্টে আমাদের ইকুয়েটোরিয়াল প্লেনটা কোন দিকে সেটা দেখলাম আগে। দেখার পরে আমরা কি বের করছি, আমরা বের করছি পেরিজি পয়েন্ট। পেরিজি পয়েন্ট বের করছি, তারপরে আমরা বের করছি যে আমাদের অ্যাসেন্ডিং নোড কোনটা, যে দুইটার মধ্যে অ্যাঙ্গেল বের করছি। যদি এরকম হয় যে পেরিজি পয়েন্টটা এটা না, পেরিজি পয়েন্টটা পৃথিবীর সবচেয়ে কাছের পয়েন্টটা এটাই, মানে পেরিজি পয়েন্ট আর অ্যাসেন্ডিং নোডটা সেম, তাহলে কি হবে, দুটার মধ্যকার অ্যাঙ্গেল 0 হবে। তার মানে আমাদের এই আর্গুমেন্ট অফ পেরিজিটা নির্ণয় করা হচ্ছে অরবিটাল প্লেন এবং ইকুয়েটরিয়াল প্লেন কোন ইয়েতে আছে সেটার রেসপেক্টে, প্লাস পেরিজি পয়েন্ট এবং অ্যাসেন্ডিং নোডের রেসপেক্টে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা আসবো ইনক্লিনেশনে, ঠিক আছে, ইনক্লাইনেশন। আচ্ছা, এখানে বলছে দ্য অ্যাঙ্গেল বিটুইন অরবিটাল প্লেন এন্ড আর্থস ইকুয়াটোরিয়াল প্লেন ইজ নোন অ্যাজ ইনক্লাইনেশন। আমি যেটা বললাম আগেরটার অ্যাঙ্গেলটা ছিল হচ্ছে আমাদের পেরিজি পয়েন্ট এবং অ্যাসেন্ডিং ওইটার নোডের ক্ষেত্রে কি মাঝখানে। বলছিলেন ম্যাম? হ্যাঁ, পেরিজি পয়েন্ট আর অ্যাসেন্ডিং পয়েন্ট যদি একই একই হয় জায়গাতে হয়ে যায় তখন তো অ্যাঙ্গেলটা 0, তাহলে তখন কি বললেন? তখন আমি বলছি যে অ্যাঙ্গেলটা যদি 0 হয় তাহলে বুঝবেন যে আর্গুমেন্ট অফ পেরিজিটা 0, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কি বললাম, বললাম হচ্ছে যে আমি, ওয়ালাইকুম আসসালাম, কে কথা বলছে? ম্যাম আমি নাসিম বলছিলাম। ও নাসিম আসছেন? আচ্ছা নাসিম জি একটু, ম্যাম আসলাম, বৃষ্টি ছুটলো তারপর। ও আচ্ছা ঠিক আছে, একটু বোঝার চেষ্টা করেন তাহলে। হ্যাঁ, আচ্ছা, এখন আচ্ছা ম্যাম। ইনক্লাইনেশনটা কি বলছি আমি, আমি হচ্ছে বলছি ইনক্লাইনেশনটা প্রথমেই বলছিলাম অরবিটাল প্লেন এবং ইকুয়াটোরিয়াল প্লেনের মাঝখানের যে অ্যাঙ্গেল, দেখেন এটা আর এটার মাঝখানে যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে ইনক্লাইনেশন। অরবিটাল প্লেন বলতে বুঝাইছে যে স্যাটেলাইটের অরবিটটা যে প্লেনে আছে, আর ইকুয়াটোরিয়াল প্লেন বলছে যে হচ্ছে যে আর্থ যেটা, ঠিক আছে, পৃথিবী যে প্লেনে আছে সেটা হচ্ছে ইকুয়াটোরিয়াল প্লেন। তো এই দুইটা প্লেনের মধ্যে যে আমাদের অ্যাঙ্গেলটা সেটাই হচ্ছে ইনক্লাইনেশন। এই অ্যাঙ্গেলের ভ্যালু কিন্তু এক এক রকমের হয়। একটু দাঁড়ান, ওকে। এখন the angle between orbital plane and Earth's equatorial plane is known as inclination. It is measured at the ascending node with direction being east to north. So inclination defines the orientation of the orbit by considering the equator of Earth as reference. মানে আমাদের হচ্ছে এখানে বুঝাইছে যে আমাদের ইনক্লাইনেশনটা কি বুঝাচ্ছে, যে আমাদের অরবিট মানে অরবিটের যে ওরিয়েন্টেশন, ঠিক আছে, অরবিটের ওরিয়েন্টেশনটা কোন দিকে, কার সাপেক্ষে, আর্থের সাপেক্ষে, ঠিক আছে। আর এটা মেজার করা হয় কিসের রেসপেক্টে বলছে, ইট ইজ মেজার্ড অ্যাট দ্য অ্যাসেন্ডিং নোড এটা মেজার করা হয় উইথ ডিরেকশন বিং ইস্ট টু নর্থ। এখন দেখেন এখানে কিন্তু আমাদের অ্যাসেন্ডিং নোড আছে একটা, তাই না, এই দিকটাতে। তো এই দিকটাতেই কিন্তু আমাদের অরবিটাল প্লেন আর ইকুয়াটোরিয়াল প্লেনের মাঝখানে যে অ্যাঙ্গেল সেটাও পাওয়া যাবে। তো আমাদের মোট কথা হচ্ছে এই দুইটার মাঝখানের অ্যাঙ্গেলটা ইনক্লাইনেশন, আর ইনক্লাইনেশন থেকে আমি কি বুঝবো, আমি বুঝবো অরবিটাল প্লেনে যে আমাদের স্যাটেলাইট অরবিটটা আছে এটার ওরিয়েন্টেশনটা কোন দিকে, কার সাপেক্ষে, ইকুয়াটোরিয়াল প্লেনের সাপেক্ষে এবং আমাদের যে অ্যাসেন্ডিং নোডটা আছে সেটার রেসপেক্টে, ঠিক আছে। এখন আমি একটা দুটো উদাহরণ দিই আগে, মানে আগে বলে দিই যে কয় টাইপের হয় ইনক্লাইনেশন। আমাদের কিন্তু অনেক রকমের ইনক্লাইনেশন হয়, ঠিক আছে। যদি আমাদের ইনক্লাইনেশনটা 0 ডিগ্রি হয় অথবা 180 ডিগ্রি হয়, তাহলে বুঝতে হবে আমাদের কি, আমাদের যে ইয়েটা অরবিটাল প্লেনটা আছে সেটা আর ইকুয়াটোরিয়াল অরবিটটা সেম ভাবে, মানে প্লেনটা সেম অরবিটে আছে, মানে দুইটার মাঝখানের অ্যাঙ্গেল 0 হলে দুটো তো একই ওরিয়েন্টেশনে ঘুরবে, তাই না। তার মানে আমাদের অরবিটাল প্লেনটা হয়ে যাবে ইকুয়াটোরিয়াল অরবিট, ঠিক আছে। মানে আর্থের সাপেক্ষে যে প্লেনটা সেটার যে ওরিয়েন্টেশন সেটাই হয়ে যাবে তখন অরবিটাল প্লেনের ওরিয়েন্টেশন। আমি আগেই বলছি ইনক্লাইনেশনের ভ্যালু অনুযায়ী আমাদের কি চেঞ্জ হবে, আমাদের স্যাটেলাইট অরবিটের অরবিটাল যে প্লেনটা আছে সেটার হচ্ছে আমাদের ওরিয়েন্টেশনটা চেঞ্জ হবে, ঠিক আছে। তো দুইটার মাঝখানে যদি অ্যাঙ্গেল কোনো নাই থাকে তাহলে কি বুঝতেছি, দুইটা সেম প্লেনে আছে, মানে আমাদের আর্থটাও সেম প্লেনে আছে, আমাদের হচ্ছে স্যাটেলাইটের অরবিটটাও সেম প্লেনে আছে, ঠিক আছে। যদি তাই হয় তাহলে ওরিয়েন্টেশনটা কার দিকে হবে, ইকুয়াটোরিয়াল ওরিয়েন্টেশন হবে, মানে ইকুয়াটোরিয়াল অরবিটের দিকে ওরিয়েন্টেশনটা হবে আমাদের, মানে আমাদের ঘুরবে হচ্ছে ইকুয়াটোরিয়াল প্লেনের রেসপেক্টেই, ঠিক আছে। আমাদের আলাদাভাবে কোনো ওরিয়েন্টেশন হচ্ছে না, ঠিক আছে। ওই ওই ইকুয়াটোরিয়ালের রেসপেক্টেই ওটা ওরিয়েন্টেশনটা হবে, কি বলে ওই স্যাটেলাইট অরবিটার। না বুঝলে আরেকবার বলবো, স্পেসিফিক্যালি আরেকবার বলবো। জি ম্যাম। আচ্ছা, আমি জি বলবো, ম্যাম। আমারও মাথা ব্যথা হয়ে গেছে কঠিন কঠিন ওয়ার্ড উচ্চারণ করে করে। আচ্ছা,
আরেকবার বলি, সেটা হচ্ছে কি যে একটা ইকুয়াটোরিয়াল প্লেন আর একটা হচ্ছে কি প্লেন, অরবিটাল প্লেন। দুইটার মাঝখানে অ্যাঙ্গেলটা হচ্ছে ইনক্লাইনেশন। ঠিক আছে, ইনক্লাইনেশন দেখে আমি কি বুঝবো, আমি বুঝবো যে অরবিটাল প্লেনটা, ঠিক আছে, এটার ওরিয়েন্টেশনটা কেমন। ওরিয়েন্টেশনটা কেমন বলতে বোঝাচ্ছে যে এটা আমাদের ইকুয়াটোরিয়াল প্লেনের সাপেক্ষে কেমন করে ঘুরবে বা কোন দিকে ঘুরবে, ওরিয়েন্টেশনটা কোন দিকে হবে। ঠিক আছে, যদি দুইটার মাঝখানের অ্যাঙ্গেল 0 হয় তাহলে তো দুটো আলাদা থাকলোই না, দুটো একই জিনিস হয়ে গেল। এটাই বুঝাইছে। দুটো যদি এক জিনিস হয়ে যায় তখন সেটার নাম হয়ে যাবে, স্যাটেলাইট অরবিটটার নাম হয়ে যাবে ইকুয়াটোরিয়াল অরবিট। মানে ইকুয়াটোরিয়াল প্লেনের রেসপেক্টে যেহেতু ঘুরতেছে, মানে ওটার উপর ভিত্তি করে যেহেতু ঘুরতেছে, তাহলে হচ্ছে স্যাটেলাইট অরবিটের নাম হয়ে যাবে ইকুয়াটোরিয়াল অরবিট। ঠিক আছে, এই অরবিট এই জন্য এটার নাম হয়েছে ইকুয়াটোরিয়াল অরবিট আর কি। দুইটার মধ্যে অ্যাঙ্গেল না থাকলে দুইটা একই প্লেন হয়ে যাবে, স্যাটেলাইটটা তখন ইকুয়াটোরিয়াল প্লেনের রেসপেক্টে ঘুরবে, এজন্য এটার নাম হয়ে গেছে তখন ইকুয়াটোরিয়াল অরবিট, যখন অ্যাঙ্গেলটা 0 হবে। পোলার অরবিট কি, যখন আমাদের ইনক্লাইনেশনটা 90 ডিগ্রি হবে। মানে যদি আমাদের দুইটার মধ্যেকার অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, মানে ইকুয়াটোরিয়াল প্লেন আর কোয়াড্রিলার কি বলে অরবিটাল প্লেন, দুইটা যদি একে অন্যের সাথে 90 ডিগ্রি করে থাকে, ঠিক আছে, তাহলে যে ওরিয়েন্টেশনটা হবে সেটার ফলে আমাদের যে অরবিটটা তৈরি হবে সেটাকে বলা হবে পোলার অরবিট। ঠিক আছে, তারপরে প্রোগ্রেড অরবিট, এটার জন্য আমাদের কি বলে ইনক্লাইনেশনটা হবে 0 এবং 90 ডিগ্রির মাঝখানে, তখন আমাদের স্যাটেলাইট অরবিটটাকে বলা হবে হচ্ছে প্রোগ্রেড অরবিট। মানে তখন স্যাটেলাইট অরবিটটা প্রোগ্রেড অরবিটের রেসপেক্টে, মানে এটার যে ওরিয়েন্টেশন সেটা হিসেবেই স্যাটেলাইট অরবিটটা ঘুরবে। তারপর রেট্রোগ্রেড অরবিট, এটার জন্য ইনক্লাইনেশনটা হচ্ছে 90 থেকে 180 ডিগ্রি মধ্যে হয়। এটা হইলে ওটা তখন রেট্রোগ্রেড অরবিট নামে পরিচিত হবে। মানে স্যাটেলাইট অরবিটই থাকবে জিনিসটা, কিন্তু নামটা চেঞ্জ হয়ে আমার এই নাম হবে, আর আমাদের ঘুরবে কিন্তু ওরিয়েন্টেশনটা তখন ডিফারেন্ট হবে। ঠিক আছে, তো আমাদের ইউজুয়ালি এই দুইটা অরবিট ইউজ হয়, বা এই দুইটা অরবিটের জন্যই আমরা পড়ি সাধারণত। এগুলো হচ্ছে হায়ার মানে স্টাডির জন্য এগুলো আছে, প্রোগ্রেড বা রেট্রোগ্রেড, এগুলো সম্পর্কে আসলে অনেক মানে বিস্তারিত আছে, যেটা হচ্ছে পরে মানে হায়ার স্টাডির জন্য পড়ানো হয়। আমাদের মোটামুটি জানতে হবে ইকুয়াটোরিয়াল অরবিট আর হচ্ছে পোলার অরবিট। তো আমাদের জানি আমরা এই ইকুয়াটোরিয়ালের ক্ষেত্রে আমরা এই অরবিট যখন হবে তখন দুইটার মাঝখানের অ্যাঙ্গেল 0 ডিগ্রি হবে, আর পোলার অরবিটের ক্ষেত্রে 90 ডিগ্রি হবে। ঠিক আছে, এই আর আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে অরবিটাল ইকুয়েশনস। ঠিক আছে, মানে আমাদের যে অরবিটটা ঘুরতেছে আর্থের সাপেক্ষে, আমাদের স্যাটেলাইট যে অরবিটটা ঘুরতেছে, এটার জন্য তো একটা মোশন ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, এই মোশনটাকে বলা হচ্ছে অরবিটাল মোশন। তো এর সাথে রিলেটেড কিছু ইকুয়েশন আছে। ঠিক আছে, 1 নম্বর ইকুয়েশন হচ্ছে আমাদের ফোর্সের জন্য, আমাদের স্যাটেলাইটের উপরে কিছু ফোর্স কাজ করবে। আগে আমি ফোর্স দুইটার নাম বলি, দুইটা ফোর্স আছে, একটা হচ্ছে সেন্ট্রিপেটাল, ঠিক আছে, আর একটা আছে হচ্ছে সেন্ট্রিফিউগাল। আপনারা নাম শুনছেন মনে হয়, তাই না? একটা হচ্ছে সেন্ট্রিপেটাল, এই ফোর্সটা কি করবে, এই ফোর্সটা হচ্ছে আর্থের জন্য স্যাটেলাইটের উপরে একটা ফোর্স পড়ে। ঠিক আছে, এই ফোর্সের জন্য কি করবে, এই ফোর্সটা কি করবে, এটা মানে স্যাটেলাইটকে নিজের কাছে নিয়ে আসবে, মানে আর্থের দিকে নিয়ে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে সেন্ট্রিপেটাল। আর আরেকটা আছে সেন্ট্রিফিউগাল। সেন্ট্রিফিউগালটা কার জন্য তৈরি হয়, আমাদের তো স্যাটেলাইটের উপরে শুধু আর্থের ফোর্স আছে তা না, আমাদের স্যাটেলাইটের উপরে কিন্তু আমাদের কার কার ফোর্স আছে, মুনের আছে, তারপরে সানের আছে। ঠিক আছে, আমাদের স্যাটেলাইটের উপরে যেরকম আর্থ একটা ফোর্স দিচ্ছে, সেরকমই সান এবং মুনও একটা ফোর্স দিচ্ছে। ঠিক আছে, এই ফোর্সটা কি করছে, তাকে আর্থ থেকে দূরে সরায় দিচ্ছে। ঠিক আছে, এই ফোর্সটার নাম হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। তো দুইটা ফোর্সের দুইটা ইকুয়েশন আছে, একটা হচ্ছে কি আর্থের দিকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, যে ফোর্সটার জন্য সেটা হচ্ছে কি সেন্ট্রিপেটাল, আর একটা হচ্ছে আর্থ থেকে দূরে সরায় দিচ্ছে, সেটা কে দূরে সরায় দিচ্ছে, সান এবং মুন, সে ফোর্সটার নাম হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। ঠিক আছে, তো এখন দেখেন সেন্ট্রিপেটাল ফোর্সের জন্য আমাদের ইকুয়েশনটা হচ্ছে Gmm/r²। এই ইকুয়েশনটা আমরা জানি, তাই না? জিটা কি আমাদের ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। ঠিক আছে, এমটা হচ্ছে একটা ভর, স্মল এমটাও একটা ভর। বড় এমটা কার ভর, বড় এমটা হচ্ছে আর্থের ভর, আর স্মল এমটা কার ভর, স্যাটেলাইটের ভর। ঠিক আছে, আর আরটা হচ্ছে স্যাটেলাইট এবং আর্থের মধ্যকার ডিসটেন্স, স্যাটেলাইট ডিসটেন্স ফ্রম দ্য সেন্টার স্যাটেলাইট টু আর্থ অফ দ্য সেন্টার অফ দ্য আর্থ। 1 মিনিট দাঁড়ান। আচ্ছা, আরটা হচ্ছে স্যাটেলাইট এবং পৃথিবীর সেন্টারের মধ্যকার ডিসটেন্স। ঠিক আছে, তাহলে আমাদের সেন্ট্রিপেটাল ফোর্সটা Gmm/r²। জিটার ভ্যালু আমরা জানি, এটা কনস্ট্যান্ট,
আমরা এটা কার থেকে এই সূত্রটা পাই? আমরা কুলম্বস ল অনুযায়ী এটা জানি যে এফ ভেরিসেস বা সমানুপাতিক চিহ্ন দিয়ে কি m1 m2 বাই হচ্ছে আর স্কয়ার, ঠিক আছে? এটা আসলে সরি কুলম্বস ল বলছি কেন, এটা হচ্ছে আমাদের কুলম্বস লতে তো চার্জের ক্ষেত্রে হয়, তাই না? নিউটনস ল। নিউটনস ল, রাইট। তো হচ্ছে আমরা এই সূত্র থেকে পাই। তারপরে আমরা কি পাই? এই যে এই এম এরও একটা ভর থাকে নির্দিষ্ট, আর্থেন আমরা জানি, জি এর ভ্যালুটাও নির্দিষ্ট, কিন্তু স্যাটেলাইটের কোনো নির্দিষ্ট ভর নাই। আর কি বলে ডিসটেন্সটা ভ্যারি করতে পারে, এই আরটা এর ভ্যালুর উপর ডিপেন্ড করে F1 এর ভ্যালু চেঞ্জ হবে। তারপরে সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য আমরা জানি যে F2 ইজিক্যাল কি দেওয়া আছে দেখেন, mv স্কয়ার বাই r। আচ্ছা, এখানে এমটা কি? এমটা হচ্ছে আমাদের কার ভর? স্যাটেলাইটের ভর, ঠিক আছে? ভিটা হচ্ছে স্যাটেলাইটের ভেলোসিটি, আর আরটা তো জানি আমরা কি বলে স্যাটেলাইট এবং আর্থের সেন্টারের মধ্যকার ডিসটেন্স। এখন আমরা এত কিছু কেন বের করছি? আমরা এত কিছু বের করতেছি যে অরবিটাল ভেলোসিটির জন্য, মানে আমাদের যে অরবিটে যে হচ্ছে আমাদের স্যাটেলাইট অরবিটটা আছে, ঠিক আছে? ওই স্যাটেলাইট অরবিটের জন্য, মানে আমাদের যে স্যাটেলাইট ঘুরতেছে পৃথিবীর চারপাশে, তার তো একটা নির্দিষ্ট ভেলোসিটি আছে, একটা নির্দিষ্ট বেগে ঘুরতেছে। ভেলোসিটিটা আমরা কেমন করে বের করতে পারবো? আমরা যদি দুইটা ইকুয়েশন কম্বাইন করি, মানে হচ্ছে সেন্ট্রিপেটাল আর সেন্ট্রিফিউগাল ফোর্সটা, তাহলে কিন্তু আমরা পাবো আমাদের হচ্ছে অরবিটাল ভেলোসিটিটা, ঠিক আছে? এখন বলছে orbital velocity of satellite is the velocity at which the satellite revolves around Earth. Satellite does not deviate from its orbit and moves with certain velocity in that orbit. আচ্ছা, এখানে একটা নির্দিষ্ট ভেলোসিটিতে কিন্তু আমাদের স্যাটেলাইটটা ঘুরতেছে আর্থের চারপাশে। সে এই নির্দিষ্ট অরবিট থেকে কখনো ডেভিয়েট হয় না, সে ওরে যায় না। সে কি করে? একটা নির্দিষ্ট ভেলোসিটিতে ওই অরবিটে ঘুরতে থাকে, ঠিক আছে? এখন সেই নির্দিষ্ট ভেলোসিটিতে অরবিটে ঘুরতে হইলে আমরা কি জানি যে দুইটা ফোর্স, একটা হচ্ছে কি করছে, একটা হচ্ছে পৃথিবীর দিকে টানছে, একটা পৃথিবী থেকে দূরে সরায় দিচ্ছে। তার মানে দুইটা ফোর্সকে আমাদের সমান হতে হবে, একটা কাছে নিয়ে আসছে, একটা দূরে সরায় দিচ্ছে। এই দুইটা ফোর্সকে যদি সমান রাখতে পারি, তাইলে শুধু আমাদের নির্দিষ্ট ভেলোসিটিতে আমাদের স্যাটেলাইটটা নির্দিষ্ট অরবিটে ঘুরতে পারবে, ঠিক আছে? এখন যদি দুইটা আমরা ফোর্সকে সমান করি, তাহলে কি পাবো? পাবো হচ্ছে gmm বাই আর স্কয়ার ইজ ইকুয়াল mv স্কয়ার বাই r। তাহলে এখান থেকে v ইজ ইকুয়াল পাবো আমি, দেখেন gm বাই r, এখানে দুই পাশ থেকে r একটা বাদ দিছি, আর am কাটে গেছে, এখানে v স্কয়ার আছে, তবে v ইজ ইকুয়াল রুট ওভার gm বাই r। এই ভিটাই হচ্ছে অরবিটাল ভেলোসিটি। এখন দেখেন অরবিটাল ভেলোসিটিটা কার কার উপর ডিপেন্ড করে? এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, একটা হচ্ছে জি এর উপরে, একটা হচ্ছে এম এর উপর। জি হচ্ছে কনস্ট্যান্ট, এম হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে? তার মানে ভিটা ভ্যারি করে শুধু কার উপরে নির্ভর করে? আর এর উপরে। মানে আমাদের স্যাটেলাইট থেকে আর্থের সেন্টারের দূরত্বের উপর নির্ভর করে আমাদের ভেলোসিটিটা শুধু চেঞ্জ হয়, তাছাড়া চেঞ্জ হয় না, ওকে? তখন বলছে দেখেন, the orbital velocity mainly depends on the distance from the satellite to center of the earth since a, g and m are constants. ওকে, যেহেতু দুইটা কনস্ট্যান্ট, সুতরাং ভেলোসিটিটা শুধুমাত্রই আর এর উপর ডিপেন্ড করে, ঠিক আছে? যদি এটা বুঝে